আগের দিন আমরা কিন্তু সেমিস্টার ওয়ানের সমস্ত সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেদিক থেকে দেখতে গেলে কোর্স যে রয়েছে কোর্স ওয়ান, যেখানে আমরা দেখতে পাবো চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। ঠিক আছে, আমরা কি দেখতে পাবো? চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। এই কোর্সটা আমাদের কিন্তু ফার্স্ট কিন্তু কোর্স, এবং যেটি 50 নাম্বার করে দুটি হাফে বিভক্ত। ঠিক আছে, একটা হচ্ছে ফার্স্ট হাফ এবং আরেকটা হচ্ছে সেকেন্ড হাফ। এবারে এই দুটো এক্সামের মাঝখানে তোমরা সময় পাবে, এবং সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কেমন থাকবে তোমাদের প্রথমে আগে একবার দেখিয়ে দিই। দেখো, এটা তোমাদের ফার্স্ট হাফের কোশ্চেন। ঠিক আছে, এটা 2024 থেকে 2026-এর প্রশ্ন এটা। এই যে প্রশ্নটা তোমাদের সামনে আমি রাখছি, তো দেখতে পাচ্ছ কোর্স এরকম লেখা আছে 1.1.1 ফার্স্ট হাফ, যেখানে তোমাদের ফুল মার্কস কিন্তু থাকছে 35 নাম্বার। 35 নাম্বারের জন্য তোমাদের সময় থাকবে কিন্তু 1.5 ঘন্টা। ঠিক আছে, যেখানে গ্রুপ এ তে তোমরা দেখতে পাবে যে গ্রুপ এ তে তোমাদের 10 নাম্বারের কিন্তু একটা প্রশ্নের সেট রয়েছে। সেটা কটা নাম্বার করে থাকছে তোমাদের দেখো, এখানে টোটাল তোমাকে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, এবং যেটি 2 নাম্বার করে রয়েছে। টোটাল এখানে 2 × 5 = 10 নাম্বার তোমাদের এখানে কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এবং ছটা। ছটা প্রশ্ন এবং সঙ্গে 7টা প্রশ্ন কিন্তু তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই 7টা প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো কি করতে হবে না, যে কোনো 5টা প্রশ্ন তোমাদের এখান থেকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে, এবং যেগুলো ক মার্কের, যেগুলো 2 মার্কের করে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ বি। গ্রুপ বি তে তোমরা যদি চলে আসো, এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের কটা প্রশ্ন থাকছে, 1, 2, 3, 4, 5টা। তাহলে তোমাদের কাছে 5টা অপশন কিন্তু এখানে থাকছে। 5টার মধ্যে তোমাদের কটা করতে হবে? তোমাদের 3টে কোশ্চেন করতে হবে। এখানে টোটাল মার্কস রয়েছে গ্রুপ বি তে তোমাদের 15 নাম্বার। সুতরাং এখানে তোমাদের 5 নাম্বার করে 3টে প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, এবং 5 × 3 = 15 নাম্বার। সুতরাং তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ যে কোনো 3টে, এই দু দু চার 5টা প্রশ্ন থেকে তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হচ্ছে। এরপরে তোমাদের গ্রুপ সি তে যদি আমরা চলে আসি, তাহলে সেখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু দুটো প্রশ্ন রয়েছে। দুটো প্রশ্নের মধ্যে 300 শব্দের মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু এখান থেকে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, তো এটাই তোমাদের কিন্তু পরীক্ষার প্যাটার্ন, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সর্বোচ্চ তোমাদের এখানে 10 নাম্বার দেওয়া রয়েছে। 10 নাম্বারের মধ্যে সেটা 5.5 বা একটা 10 নাম্বার, অথবা 5.5, এরকম ভাগেই তোমাদের কিন্তু প্রশ্নগুলো আসছে। এটা তোমাদের প্যাটার্ন। এটা আমরা যেভাবে ফার্স্ট হাফ দেখতে পাচ্ছি, একইভাবে যদি আমরা সিলেবাসটা আবার লক্ষ্য করি, যদি আমরা এটা ফার্স্ট হাফের যে সিলেবাসটা আমরা যদি শেষ করি, একই কোর্সের মধ্যে দেখো আমাদের সেকেন্ড হাফ রয়েছে। এই সেকেন্ড হাফের মধ্যেও আমাদের কিন্তু সিলেবাস কিন্তু রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাবো কি 1.1.2, যেখানেও ফার্স্ট হাফ সেকেন্ড হাফ রয়েছে। তো এই করে সেকেন্ড হাফেও কিন্তু তোমাদের এই কোর্স 1.1-এর সেকেন্ড হাফেরও তোমাদের কিন্তু আলাদা প্রশ্ন কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আজকে আগের দিন আমরা কি করেছিলাম, পুরো সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সরাসরি পড়ার বিষয়ের মধ্যে ঢুকে যাব। তো প্রথম যে চ্যাপ্টারটা বা প্রথম যে ইউনিটটা আমরা পড়বো, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল প্যাটার্ন অফ দ্য লার্নার্স। অর্থাৎ একজন শিক্ষার্থীর কি করে তার বৃদ্ধি এবং বিকাশ ঘটছে। তো সেই বিষয়টা কিন্তু আজকে আমাদের পড়াশোনার মেন বিষয়। ঠিক আছে, তো সেদিক থেকে গ্রোথ কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে, তার কনসেপ্টটা আমরা আগে জানবো। তারপর তাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আছে সেগুলো আমরা জানবো। তারপরে বলা হয়েছে স্টেজেস অ্যান্ড সিকোয়েন্স অফ গ্রোথ। গ্রোথ এবং তোমার হচ্ছে ডেভেলপমেন্টের কি কি স্টেজেস রয়েছে, এবং কোন কোন সোশ্যাল ফ্যাক্টরগুলো আমাদের এই গ্রোথ এবং ডেভেলপমেন্টকে এফেক্ট করে। তার মধ্যে কি কি রয়েছে? প্রভার্টি, ল্যাক অফ অপরচুনিটি, তারপরে কি বলা আছে, ডিপ্রাইভেশন, ডিসরাপ্টেড ফ্যামিলি, এবং পুওর নেইবারহুড এবং পুওর হাউজিং। ঠিক আছে, এই সমস্ত পার্ট কিন্তু আমাদের রয়েছে। তো একে একে চলো আমরা কিন্তু আমাদের এই বিষয় সম্বন্ধে আলোচনা শুরু করি। তো সবার প্রথমে তোমাদের আমি যেটা বলবো, সেটা হচ্ছে কি না, আমরা প্রথম পার্টে আমরা দেখতে পেয়েছি কি যে আমাদের রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কি বৃদ্ধি এবং বিকাশের ধারণা, যেটা আমরা সিলেবাসে আমরা প্রথম দেখতে পাচ্ছি। প্রথম যে ইউনিটের এই পার্টটা রয়েছে কনসেপ্ট অ্যান্ড গ্রোথ অফ ডেভেলপমেন্ট, এই পার্টটা আমরা কিন্তু শুরু করব। তো বৃদ্ধি এবং বিকাশের ধারণার ক্ষেত্রে তোমাদের বলার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাইতে হয়, তাহলে তোমার ধারণাটা ক্লিয়ার হবে। তাহলে আমরা এখানে কি পড়তে এসেছি? আমরা এখানে জানবো যে হোয়াট ইজ গ্রোথ। ঠিক আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে মুখ্যত পার্থক্যটা কোথায় থাকছে না, ধরো একটা শিশু,
ঠিক আছে? একটা শিশু শিশু যখন জন্মগ্রহণ করে শিশু যখন জন্মগ্রহণ করে এবং শিশু থেকে পরবর্তীকালে সে যখন একজন বৃহৎ একটা মানুষে পরিণত হয়, তখন কি হয় না, তখন আমরা দেখতে পাই না, তখন তার মধ্যে অনেক কিছু পরিবর্তন আসে। ঠিক আছে? একটা শিশু থেকে একটা মানুষের পরিবর্তন হলে অনেক কিছু পরিবর্তন আসে। সে কি, কি পরিবর্তন আসে? না, দেখা যায় তার বুদ্ধির, ঠিক আছে? বুদ্ধি, তারপরে কি হবে না, শারীরিকও অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে? তারপরে মানসিক, বাচ্চারা যেভাবে কোনো একটা বিষয় নিয়ে মানে মানসিকভাবে ডিসিশন নিতে পারবে, একটা পরিণত মানুষ কিন্তু তার থেকে ভালোভাবে নিতে পারবে। বা আমাদের কি করতে পারি, মানসিক এবং হচ্ছে কি ইমোশনাল, ঠিক আছে? বা আবেগী, আবেগ। ঠিক আছে? কোনো সময় হুট করে বাচ্চাকে কান্নাকাটি করে ফেলছে। বড় মানুষরা কি তা করে? করে না। তাহলে এর মধ্যে বৃদ্ধি কোনটা আর বিকাশ কোনটা? তাহলে দেখো, একটা শিশু যখন ছোট থেকে আস্তে, আস্তে বড় হচ্ছে, এই যে ছোট থেকে আস্তে, আস্তে ধীরে, ধীরে যে সে যখন বড় হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? তখন তাকে আমরা বলছি গ্রোথ। ঠিক আছে? এই গ্রোথ সম্পূর্ণরূপে কোন, কোন বিষয়ের উপরে জড়িত রয়েছে? ওজন। ঠিক আছে? কি, কি বিষয়ের সঙ্গে জড়িত রয়েছে? না, আমাদের ওজন, তারপরে কি? উচ্চতা, যে আমার আজকে ৩ ফুট হাইট আছে, ৩ ফুট থেকে আমি হচ্ছে কালকে ৪ ফুটে গেলাম, ৪ ফুট থেকে আস্তে আস্তে আমি ৫ ফুটে গেলাম, এই যে হাইটের পরিবর্তন, এই পরিবর্তনটাকে কিন্তু আমরা প্রথমে গ্রোথ বলবো। আর যদি একটা বৃহৎ, যদি আমরা ক্ষেত্র ধরি, যদি এটাকে যদি আমরা ডেভেলপমেন্ট প্যারামিটার হিসেবে ধরি, পুরো বৃত্তটা যদি ডেভেলপমেন্ট হয়, গ্রোথটা হচ্ছে এর মিডল পার্টের একটা কিন্তু অংশ। ঠিক আছে? গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে যদি সম্পর্ক হয়, তাহলে এটা খুব সুন্দরভাবে বোঝানো যায় এই ভিএন ডায়াগ্রামের মাধ্যমে। ডেভেলপমেন্টটা হচ্ছে বৃহত্তর কনসেপ্ট আর গ্রোথটা হচ্ছে তার ছোট কনসেপ্ট। ঠিক আছে? গ্রোথ হচ্ছে সবসময় আমাদের কি, না বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল ব্যাপারটাকে ডিনোট করে। কারণ কি না, আমরা ছোট হিসাবে জন্মগ্রহণ করি এবং সেখান থেকে যে আমাদের আকার আকৃতি ওজন যে পরিবর্তন ঘটছে, সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটবে। এটা যে সব সময় ঘটবে তা কিন্তু নয়। তাহলে একটা সময় গিয়ে বৃদ্ধি কিন্তু কি হয়ে যাবে, বৃদ্ধি কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবে? না, গ্রোথ। তাহলে গ্রোথটা একটা টাইমে গিয়ে আমরা দেখতে পাবো কি না, বন্ধ হয়ে গেছে। কিন্তু ডেভেলপমেন্টটা কি, না কোনো ক্ষেত্রে একটা শিশু আজকে মাধ্যমিক পরীক্ষায় সে ধরো হচ্ছে 50% নাম্বার করেছে, দেখা গেল সেই ছেলেটা দুদিন পরে গিয়ে যখন মানে হাইয়ার সেকেন্ডারি এক্সামিনেশন দিচ্ছে, সে আবার তুমি ধরো সে পেয়েছে 60%। আবার দেখা গেল সে হচ্ছে যখন যখন তার গ্র্যাজুয়েশনে উঠলো, সেখানে দেখা যাবে সে 70% রেজাল্ট করেছে। তাহলে আস্তে আস্তে দেখো সে একবার কম করেছিল, তারপরে একটু বেড়েছে, তারপর একটু বেড়েছে, এটাও হতে পারে। বা অনেক সময় দেখা যাবে এখানে 40ও হয়ে গেল, প্রথমে 50 পেয়েছিল, তারপরে 40 পেয়েছে, আবার 70 পেয়েছে। তাহলে এই যে জিনিসটা, এটা কেন হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন? না, তার পড়াশোনার উপর ডিপেন্ড করছে এবং সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে তার ডেভেলপমেন্টের উপরে। সেই ডেভেলপমেন্টটা কি না, মানসিক ডেভেলপমেন্ট বা মেন্টাল ডেভেলপমেন্ট। ঠিক আছে? তাহলে গ্রোথ হচ্ছে কি না, গ্রোথ হচ্ছে একটা ছোট একটা বিষয় যেটা ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। এবং এই ডেভেলপমেন্টটাকে যদি পরবর্তীকালে আমরা দেখি, ডেভেলপমেন্টটা ডেভেলপমেন্টের মধ্যে আমরা কিন্তু 4টে ভাগে আমরা কিন্তু একে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল, ঠিক আছে? একটা হচ্ছে সোশিয়াল, একটা হচ্ছে কগনিটিভ। বলবে সবাই, তোমরা ভাববে যে স্যার ইংলিশ বলছেন, বাংলাটাও বলুন, বলে দিচ্ছি। এবং একটা হচ্ছে ইমোশনাল। মানেটা কি? ফিজিক্যাল ব্যাপারটা বলতে কি বোঝানো হচ্ছে? না, ফিজিক্যাল ব্যাপারটা বোঝাতে বলছে, আমরা কি বোঝাচ্ছি? শারীরিক। ঠিক আছে? শারীরিক ব্যাপারটা কি না, এই যে দেখো একটা ছোট শিশু, সে যখন ছোট ছিল সেখান থেকে সে যখন একটা পরিণত হিসেবে একজন মানুষে পরিণত হচ্ছে, তখন তার মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে? না, ছোট অবস্থায় তার হাত পা বা শারীরিক গঠন যত নরম ছিল, আস্তে আস্তে সমস্ত পেশি, সেই পেশিগুলো একটা নির্দিষ্ট তার জেনেটিক, তার মধ্যে যে বৈশিষ্ট্য ছিল, মানে কি হেরিডিটি অথবা তার জিনগত তার পিতামাতার শরীরে যে বৈশিষ্ট্য আছে, সে ছোট অবস্থা থেকে পরিণত হতে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে। সে মাথার চুল হতে পারে, গায়ের রং হতে পারে, তার উচ্চতা হতে পারে, ওজন হতে পারে। তাহলে সেটা নির্দিষ্টভাবে একটা পরিণত লাভ করে। একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমরা জানি কি, সেই শারীরিক গঠনটা আমরা পরিণত লাভ করি। আমরা জানি না, একটা নির্দিষ্ট এজের পরে গিয়ে আমরা দেখতে পাই আমাদের কিন্তু হাইট হাইট কিন্তু আর পরিবর্তন হচ্ছে না। এজের তুমি কিন্তু আর পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে? তো এই যে হাইট, এই যে এজ, এই যে ওয়েট বা ওজন, যাকে আমরা ওজন বলছি, এই ওজনের আমরা কিন্তু কি করতে পারি, এগুলোকে আমরা হাতে নাতে পরিমাপও কিন্তু করতে পারি। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের এই যে এগুলো অনেকটাই তোমরা পড়েছিলে কোথায়, না গ্রোথের চ্যাপ্টার।
তাহলে সেই গ্রোথ যদি থাকে, সেই গ্রোথের সঙ্গে অনেকটাই কি আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টে কিন্তু জড়িত। তাহলে ঠিক আছে, গ্রোথ যদি ঠিকঠাক মতো হয় বা এজ অনুযায়ী যদি আমাদের গ্রোথ হয়, তাহলে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টটা সেই অনুরূপ হতে থাকবে। এটা তো চলে গেল ফিজিক্যাল পার্টের মধ্যে। তাহলে ডেভেলপমেন্টে কি শুধু কি এটা? না। এবার তুমি ধরো একটা বাচ্চা ছোটবেলা থেকে সে কিন্তু কি করেছে না, সে একটা বদ্ধ ঘরে নিজেকে আবদ্ধ করে রেখেছে এবং সে বাড়ির বাইরে কারোর সঙ্গে দেখাশোনা মেলামেশা কিছুই করে না। এবার সে বড় হলো, যেমন অন্যান্য ৫টা ছেলে বড় হয়, কিন্তু ওই ছেলে সমাজে আর কিন্তু ৫টা মানুষের সঙ্গে মিশতে পারছে না। সে তার সঙ্গে কথা বলতে পারছে না, খুবই অ্যারোগ্যান্ট বা কারোর সঙ্গে সে মিশে কথা বলতে পারে না বা তারও পছন্দ হয় না। তার কারণটা কি? না, তার মধ্যে এই সোশ্যাল ডেভেলপমেন্টটা কিন্তু ঠিকঠাক হয়নি এবং সঙ্গে, সঙ্গে ইমোশনাল ডেভেলপমেন্টটাও কিন্তু হয়নি। সোশ্যাল মানে কি? না, সামাজিক। ঠিক আছে? সামাজিক যে ডেভেলপমেন্টটা, সেই সামাজিক ডেভেলপমেন্টটা তার মধ্যে হয়নি। এবং কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? না, কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে বোঝায় বোধ শক্তি। বোধ শক্তি। ঠিক আছে? বোধ শক্তি মানে কি, তুমি যে কোনো মেন্টাল, মানসিকভাবে যে সমস্ত কাজগুলো করছো সবগুলো কিন্তু তোমাদের এটা কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। এই যে মানসিক বা মেন্টাল যে সমস্ত কাজ করছি, বা ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল বা বুদ্ধি দিয়ে যে সমস্ত কাজ করি, সেই সমস্ত পার্টটা কিন্তু আমাদের এই কগনিটিভের মধ্যে যাচ্ছে। সেটা কিন্তু ফিজিক্যাল, সোশ্যাল বা ইমোশনাল এর মধ্যে কিন্তু যাচ্ছে না। সোশ্যাল বলতে কি বোঝায়? না, আমি একজন মানুষ আরো ৫টা মানুষের সঙ্গে কিভাবে মিশে থাকতে পারবো, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টের পার্টের মধ্যে পড়ছে। কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে তোমার মেন্টাল স্টেবিলিটি, তোমার বুদ্ধি, এগুলো সব কিন্তু তোমার কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়বে। আর ইমোশনাল মধ্যে কি? ইমোশনালের মধ্যে তোমার কি কি পড়বে? না, রাগ, ঘেন্না, ভয়, ঠিক আছে? যে সমস্ত ইমোশনের সঙ্গে যে সমস্ত বিষয়গুলোর সঙ্গে জড়িত, বা কান্নাকাটি, আমরা যে সমস্ত জিনিসগুলো করি, তাহলে এগুলো কি? এগুলো সব আমাদের ইমোশনাল। এবার যদি আবার ইমোশনাল, আবার তার সঙ্গে আবার ডেভেলপমেন্টের ব্যাপারটা কি রয়েছে? না, সবার মধ্যে ইমোশন রয়েছে। আমার, তোমার, সবার মধ্যে রয়েছে। এবার দেখো, সেদিক থেকে জেন্ডারের ভিত্তিতে যদি ছেলে বা মেয়ে ধরি, তাহলে সেদিক থেকে অনেকে এটা মনে করে একটা ছেলের তুলনায় একটা মেয়ে যথেষ্ট আবেগী হয়ে থাকে। আবেগী বা অনেকটা মমত্ব ভাবটা তার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় ছেলের তুলনায়। তার কারণটা কি? না, তার যে হরমোনাল যে বা তার যে গঠনটা, তার সঙ্গে এটা কিন্তু অনেকটা জড়িত। এবং ছেলেরা যেহেতু হচ্ছে পেশিবহুল বা তার মাস্কুলার যদি হয়, সুতরাং এরা বাইরের কাজকর্মের দিক থেকে তারা কিন্তু যথেষ্ট এক্সপার্ট থাকে। কিন্তু এখন আমরা মনে করি যে সবাই কিন্তু সমান, কিন্তু শারীরিকগত দিক থেকে আমরা কিন্তু পার্থক্য যেটা অনুভব করি সেটা অবশ্যই আমরা করব। এরপরে আমরা কিন্তু চলে যাই ডাইরেক্টলি তোমাদের নোটে, যেখানে তোমরা কি দেখতে পাচ্ছ? না, আমাদের এই যে ডেভেলপমেন্ট বা গ্রোথ যেটাই আমরা বলছি না কেন, এই যে যদি আমরা কার কথা বলি, আমরা যদি ডেভেলপমেন্টের কথা বলি, এই ডেভেলপমেন্টটা কিন্তু তোমাদের জন্ম থেকে শুরু হয় এবং সেটা কিন্তু মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের চলতে থাকে। ডেভেলপমেন্ট মানে তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো সময় হয়তো আমরা জানলাম, হয়তো পড়াশোনা আমরা এখন শিখিনি, পরে হয়তো কোনো কারণে আমরা পড়াশোনাটা শিখলাম। ঠিক আছে? তো সেই যে বিষয়গুলো সবটা কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে পড়বে। কিন্তু গ্রোথ বা যদি আমাদের বৃদ্ধির কথা আসি, বৃদ্ধি কিন্তু সেটা কিন্তু বোঝায় না। বৃদ্ধি বলতে কি বোঝায়? না, বৃদ্ধি বলতে আমরা দেখব, বৃদ্ধি হলো একটা শারীরিক আকার, আয়তন, পরিমাণ এবং জৈব গঠনের পরিবর্তন, যা মূলত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিমাপগত বৃদ্ধির সঙ্গে নির্দেশ করে। ঠিক আছে? মানে আমাদের আকার আয়তন বলতে কি বোঝাচ্ছে? না, আমাদের হাইট, আমাদের ওজন, মানে আমাদের কি কি বলছি? উচ্চতা, তারপরে ওজন। ঠিক আছে? মানে এইসব জিনিসগুলো কি, আমরা দেখো এগুলো কিন্তু সবকটাকে আমরা পরিমাপ করতে পারি। এবং এই পরিমাপ করতে পারি বলে এই বৃদ্ধিকে বা গ্রোথকে আমরা কি বলছি? কোয়ান্টিটিভ ইন নেচার আমরা কিন্তু বলছি। উদাহরণ হিসেবে কি কি বলা হয়েছে? যেমন ধরো একটা শিশুর উচ্চতা বাড়া, ওজন বাড়া, হাড়ের আকার বৃদ্ধি। কিন্তু এগুলো দেখো, এগুলো কিন্তু আমরা যে ছোট অবস্থায় যেটা ছিলাম, কিন্তু যখন আমরা বড় হয়ে যাচ্ছি, সেই বড় থেকে পুনরায় আমরা কিন্তু এই গ্রোথটাকে আবার রিভাইজ করতে পারি না। এটা কোনো মতে সম্ভব কিন্তু হয় না। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো সময় দেখবো একটু মানে আমরা ভালো করে পড়াশোনা করলে হয়তো ভালো রেজাল্ট করছি, আবার যদি না পড়াশোনা করি আবার কম রেজাল্ট করছি। তাহলে এটা কিন্তু ডেভেলপমেন্টটা কিন্তু বাড়া কমার এই মধ্যে থাকে। ঠিক আছে? কিন্তু এই এর ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব হয় না। ঠিক আছে? তো এখানে যে জিনিসটা আমি তোমাদের বোঝাতে চাইলাম, তাহলে এটা হচ্ছে কি, কেবলমাত্র শারীরিক পরিবর্তন জিনিসটাকে ডিনোট করছে এবং যেটা একটা নির্দিষ্ট বয়স বা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু ঘটবে। তারপরে এটা কিন্তু ঘটবে না। ঠিক আছে? বা পেশি শক্তির বাড়া কমা বা দাঁতের সংখ্যা বৃদ্ধি, এগুলো সব কিন্তু আমাদের বৃদ্ধির উদাহরণের মধ্যে পড়ছে। এবার বিভিন্ন শিক্ষাগতবিদ তারা কি বলেছেন? না, গ্রোথ রেফার্স টু এ কোয়ান্টিটিভ ইনক্রিজ। কোয়ান্টিটিভ কেন বলা হচ্ছে? বা সংখ্যাতাত্ত্বিক, মানে সংখ্যাগত আরকি। মানে যেটাকে আমরা গুনতে পারি ১, ২, ৩, এই যে পরিমাপ বিষয়টা, সেটা আমরা কিন্তু বৃদ্ধির মাধ্যমে করতে পারি। কারণ একটা শিশু ১ মাস বয়সে যে হাইট ওজনে ছিল, সে আবার ৬ মাসের বা হচ্ছে তা আমি যদি ১ বছর ধরি, তার কিন্তু অনেকটাই কিন্তু আকার আকৃতির পরিবর্তন ঘটবে।
ঠিক কিনা? তাহলে সেদিক থেকে তার কিন্তু যে কত আকার আয়তন বাড়লো তার হাইটটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো। সুতরাং দিস ইজ এ কোয়ান্টিটিভ নেচার, ঠিক আছে? যার তার মাধ্যমে কি বোঝানো হচ্ছে না, আকার, গঠন, অঙ্গ প্রত্যঙ্গের পরিমাণ বৃদ্ধি কথাটা আমরা কিন্তু এখানে বুঝতে পারছি। ক্রোনো একই কথা বলেছেন, গ্রোথ ইজ এ প্রোগ্রেসিভ ইনক্রিজ অ্যান্ড বডিলি সাইজ, ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন ধরনের যে সমস্ত এডুকেশনিস্ট আছে তারা কিন্তু এই কথা বলেছেন। এবার পরীক্ষার ক্ষেত্রে যতটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আমাদের সংজ্ঞাটাও পড়ে, যে সংজ্ঞাটা আমরা একটু আগে পড়লাম, সঙ্গে বৈশিষ্ট্যটাও কিন্তু আমাদের দেখতে হবে। দেখো, এখানে কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে না, এটা পরিমাণগত পরিবর্তন। এই যেমন ওজন, উচ্চতা, মাথার পরিধি, এগুলো কি, এগুলো আমরা কিন্তু পরিমাপ করতে পারছি। এরপরে দেখো সীমাবদ্ধতা আছে, কি সীমাবদ্ধতা না, এটি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত পরে কিন্তু এই যে বৃদ্ধির যে কথাটা আছে, এই বৃদ্ধিটা কিন্তু থেমে যায়। এটা কিন্তু আর তারপরে বাড়তে থাকে না। আমরা কি হাইট বলতে পারি আজীবন আমাদের হাইট বাড়তে থাকবে? সেটা হয় না। ওজন সবসময় বাড়তে থাকবে? তাও হয় না। মাথার পরিধি সবসময় বাড়তে থাকবে? তা হয় না। তাহলে এটা নির্দিষ্ট টাইমের পরে গিয়ে থেমে যায়। এবং এটা একটা শারীরিক পরিবর্তন, এবং এটা অবিরত নয়, মানে এটা সবসময় হয় না, কখনো দ্রুত, কখনো ধীর, কখনো আবার একদম বন্ধ হয়ে যায়। কিরকম, যখন ছোট অবস্থায় থাকে 1 বছরের বাচ্চারা, তারা কিন্তু ভালোভাবে খুব স্পিডিলি বাড়তে থাকে। দেখবে জন্মগ্রহণ করা একটা শিশু মাসের পরে তারা কিন্তু 3 কেজি 4 কেজি এই করে ওজন কিন্তু তারা পুটন করছে, বা 1 কেজি করে তারা পুটন করে প্রতি মাসে মাসে। তো এই করে বছরে দেখবো আমরা যে তাদের ওজনের কিন্তু পরিবর্তন হচ্ছে, হাইটের পরিবর্তন হচ্ছে। তাহলে আবার যখন হচ্ছে আমরা দেখবো যে 11 বছর বয়স পর্যন্ত মধ্যে, মানে ধরো ওই 4 বছর পর থেকে 11 বছর পর্যন্ত আবার সেই বৃদ্ধিটা একটু শ্লথ গতিতে হবে। আবার যখন টিনেজার্স বয়সে, বা তোমার যখন ওই অ্যাডোলেসেন্স পিরিয়ডের দিকে ঢুকবে, তখন আবার তার হাইট কিন্তু হুট করে আবার পরিবর্তন ঘটবে। তাহলে কখনো দ্রুত হচ্ছে, কখনো ধীর গতিতে হচ্ছে, কখনো আবার বন্ধ হয়ে যাচ্ছে, সেই বিষয়টা আমরা লক্ষ্য করব। সঙ্গে কিনা প্রকৃতি নির্ধারণ, জিনগত বৈশিষ্ট্য এবং বৃদ্ধির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়। মানে তোমার আকার আকৃতি, তুমি তোমার গায়ের রং কি হবে, চুলের গঠন কেমন হবে, এগুলো সম্পূর্ণরূপে তোমাদের জিনগত, তোমার পিতামাতার কাছ থেকে যে বৈশিষ্ট্যটা আছে তার সঙ্গে কিন্তু জড়িত। এবং এটা হচ্ছে পরিমাপযোগ্য, যেমন গ্রোথ চার্ট, বিএমআই, মাথার পরিধি, এগুলো কি আমরা সহজে মাপতে পারি। এবং অবিরত নয়, এটা কখনো দ্রুত, কখনো ধীর, কখনো স্থির হয়। এবং বংশগত প্রভাব কি, জিন বৃদ্ধির সর্বোচ্চ সীমা পর্যন্ত এটা কিন্তু নির্ধারিত হয়। উদাহরণ কি না, একটি 5 বছরের শিশু বছরে 2 থেকে 4 ইঞ্চি কিন্তু লম্বা হচ্ছে। আবার জন্মের সময় যে শিশু 2.5 কেজি ছিল, সে 1 বছর পরে কিন্তু তার ওজন 7-8 কেজি হয়ে যায়। আবার বয়স সন্ধিকালে আবার দ্রুত বৃদ্ধি ঘটে। তাহলে বৃদ্ধি মানে আমাদের কি, আকারের পরিবর্তন, ঠিক আছে? এবং যেটাকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে আকারের পরিবর্তন ঘটছে, আকারের বা ওজনের, ঠিক আছে? ওজনের কি হচ্ছে না, ওজনের হচ্ছে পরিবর্তন লক্ষ্য করতে পারছি। এবং কি, এবং হচ্ছে কি, এটা হচ্ছে সবকটাই কিন্তু পরিমাপযোগ্য। এই দুটো জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, পরিমাপযোগ্য, ঠিক আছে? এরপরে দেখো বিকাশটা আমরা জানবো। বিকাশের কনসেপ্ট কিনা, বিকাশ হলো, এটা কেবলমাত্র শারীরিক বিকাশ, মানে ওই শারীরিক বিষয়ের সঙ্গে আবদ্ধ নয়। তার সঙ্গে যেটা বললাম যে মানসিক, মানসিক মানে কি, কগনিটিভ, যেটাকে আমরা বললাম কগনিটিভ। তারপরে কি বলা হয় না, সামাজিক, সামাজিক মানে কি সোশিয়াল, মানে 5টা মানুষের সঙ্গে সে মিশতে পারছে কিনা। আবেগগত বলতে কি, ইমোশনাল, ঠিক আছে? ভাষাগত মানে কি, ল্যাঙ্গুয়েজ, অনেক মানুষের ক্ষেত্রে দেখবে ভাষা ঠিকঠাক করে গুছিয়ে বলতে পারে। নৈতিক মানে কি, মোরাল, মানে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এই যে মোরাল। এই সমস্ত দিকের যখন তার বিকাশ ঘটবে, মানে আমরা জানি কি, আমরা সবসময় ভালোর দিকটা লক্ষ্য করি। একটা মানুষ ছোট থেকে যখন বড় হয়, তার মধ্যে মানসিক, তার কান্না, সব জিনিসটা কিন্তু পরিবর্তন ঘটে। তো একটা ছোট শিশু যে পরিমাণে কান্নাকাটি করে, একটা বড় ছেলে কিন্তু সেরকম কান্নাকাটি করে না, কারণ সে বোঝে যে ব্যথাটা আমার হচ্ছে, সে ব্যথাটা আমার সহ্যযোগ্য, এবং সব জায়গায় যে কাঁদতে হবে তার কোনো ব্যাপার থাকে না, কারণ কি তার মধ্যে এই সমস্ত দিক কিন্তু তার মানে ব্যাপারটা লক্ষ্য পেয়েছে, যেটা ছোট অবস্থায় থাকে না। তাহলে এটি শুধু আকার বা পরিমাপ নয়, যেটা আমরা বৃদ্ধির ক্ষেত্রে পড়েছিলাম, বরং শিশুর ক্ষমতা, তার দক্ষতা, আচরণ, তার সামর্থ্য এবং ব্যক্তিত্বের মানগত পদ্ধতির সঙ্গে নির্দেশ করে। যেমন কি কি উদাহরণ আমরা নেই, যেমন হাঁটা, কথা বলা, বিভিন্ন সমস্যা সমাধান করা। যদি কোনো একটা তোমাদের ম্যাথমেটিক্যাল সমাধান দেওয়া হয়েছে, 3+2=5, তাহলে এই যে করতে পারছো, এগুলো কিন্তু আমাদের এই ডেভেলপমেন্টের পার্টের মধ্যে কিন্তু চলে আসবে। সামাজিক মেলামেশা, তুমি 5টা মানুষের সঙ্গে মেলামেশা করতে পারছো কিনা। কিন্তু এবার ভেবে দেখো দেখি, সামাজিক মেলামেশা বা তোমার কান্নাকাটির পরিমাণ বা তোমার মোরালিটি, এগুলো কি তুমি পরিমাপ করতে পারবে? এগুলো কি তুমি পরিমাপ করতে পারবে? উত্তর কিন্তু হবে না। আমরা কিন্তু পরিমাপ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে বিকাশের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? না, বিকাশ যেমন আমরা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে দেখেছিলাম, বৃদ্ধি হচ্ছে কিন্তু পরিমাপযোগ্য। বৃদ্ধি হচ্ছে কি? বৃদ্ধি হচ্ছে পরিমাপযোগ্য। কিন্তু বিকাশ কিন্তু পরিমাপযোগ্য। কারণ আমরা কি বলেছিলাম, গ্রোথটা হচ্ছে
বিকাশের মধ্যে পড়ছে, তাহলে এটা পরিমাপযোগ্য হতে পারে, এবং এটা বেশিরভাগ মানে যেটাকে আমরা দেখা যায় বেশিরভাগ এটা কিন্তু গুণগত। ঠিক আছে, যদি ইংরেজিতে আমরা দেখি এটা হচ্ছে কোয়ান কোয়ান্টেটিভ, কিন্তু এটা হচ্ছে গ্রোথটা হচ্ছে কোয়ান্টিটিভ, এবং হচ্ছে ডেভেলপমেন্টটা হচ্ছে কি আমাদের কোয়ালিটেটিভ। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এবং এটা সারা জীবন চলমান জটিল প্রক্রিয়া, পরিমাপ করা কঠিন। পরিবেশের ভূমিকা রয়েছে, যেমন পরিবার, স্কুল, সমাজ। তুমি কোনো একটা বাচ্চা যখন ছোট থাকে, ঠিক আছে, সে কিভাবে বড় হয়ে উঠবে, বা প্রতিটা ছেলে কিন্তু এক একটা আলাদা হয়, কারণ তার প্রতিটা পরিবারের তাদের নারিশমেন্ট করা বা ছেলেকে শিক্ষা দেওয়ার জায়গাটা সেই অনুযায়ী দেখবে একই বছরের একই শিশুর বিভিন্ন ধরনের তাদের অ্যাটিটিউড থাকে। তার কারণ কি, সেক্ষেত্রে পরিবেশটাও কিন্তু ভূমিকা পালন করে। তাহলে বিকাশের ক্ষেত্রে আমরা অবশ্যই জানবো, বিকাশের ক্ষেত্রে পরিবেশ, তুমি যে পরিবেশে থাকছো সেই পরিবেশ এবং তোমার জিনগত যে বৈশিষ্ট্য, এই দুটো কিন্তু প্রভাব কিন্তু আমরা বিকাশের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো। এবং এই বিকাশের দুটো ভাগ আছে, জানো কি? ধরো একটা বাচ্চা যখন শিশু থাকে, হঠাৎ করে তোমরা দেখতে পাবে একটা শিশু যখন শিশু অবস্থায় থাকে, ঠিক আছে, শিশু অবস্থায় থাকে, তুমি দেখবে এই মাথা থেকে পা পর্যন্ত যখন তার এই পেশির ডেভেলপমেন্ট গুলো ঘটছে, তখন তাকে আমরা বলছি সেফালোকোডাল। মাথা থেকে পা, মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় খুবই পড়ে। মাথা থেকে পায়ের দিকে যখন ডেভেলপমেন্টের জায়গাটা যাচ্ছে বা পেশিগুলো আস্তে আস্তে বড় হতে থাকছে, তখন তাকে আমরা বলি কি সেফালোপোডাল। আরেকটা হয় প্রক্সিমোডিস্টাল, অর্থাৎ কি, যখন সেন্টার থেকে পরিধির দিকে যাবে, আস্তে আস্তে দেখবো যে বুকের পাঁজরটা ভালো করে গঠিত হয়েছে, তারপরে হাতের মাংসপেশিগুলো গঠিত হচ্ছে, আঙুল বেশি গঠিত হচ্ছে, পায়েরও সেরকমই আস্তে আস্তে গঠিত হচ্ছে। তাহলে একটা হচ্ছে আমরা দেখবো হরাইজেন্টাল, বা যেটাকে আমরা বলছি প্রক্সিমোডিস্টাল, প্রান্ত বরাবর। প্রক্সিমো মানে পেরিফেরি, পেরিফেরি এরিয়াতে বরাবর যে ডেভেলপমেন্টটা ঘটে। আর একটা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত যেটা ঘটে, তখন তাকে আমরা বলছি প্রক্সিমো ডিস্টাল। এবার বিকাশের উদাহরণটা কি না, বিকাশের উদাহরণটা দেখো, এখানে বলা হয়েছে একটা শিশু 10 থেকে 12 মাসে সে কিন্তু হাঁটতে শেখে। 2 থেকে 3 বছরে শব্দ মিলিয়ে সে বলতে শেখে, এবং 3 থেকে 5 বছরে এটা সামাজিক খেলা সে খেলতে শেখে। এবং পিয়াঁচে একটা বড় দার্শনিক, তারও কথা আমরা জানবো। সে কি বলেছে যে না, 7 থেকে 11 বছর বয়সে তারা কিন্তু যুক্তিবোধটা চলে আসে, যে যুক্তিবোধ একটা বাচ্চা বা শিশু অবস্থায় আম, যেটা তৈরি হয় না। যেমন একটা শিশুকে তুমি যদি একটা এখন যদি তুমি যে বিষয়টা পড়ছো সেটা যদি তাকে পড়তে বলো, সে ভালো করে পড়তে পারবে? সম্ভব হবে না। এরপরে দেখো বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্যগুলো আমরা জানবো। বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্যগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় পড়ে এবং খুবই ইম্পর্টেন্ট। কি বলা হয়েছে না, বৃদ্ধি এবং বিকাশ হচ্ছে, বৃদ্ধি কি পরিমাণগত, কারণ আমরা বললাম হাইট, ওয়েট, ওজন এগুলো আমরা পরিমাপ করতে পারি। কিন্তু বিকাশটা গুণগত, বেশিরভাগ গুণগত, এবং এটাও কিন্তু পরিমাপ করা যায়। কিন্তু যেহেতু সামাজিক, মানসিক এগুলো তো আমরা পরিমাপ করতে পারি না, তাই বেশিরভাগ আমরা এটাকে কি দিই, গুণগত মান হিসেবে লক্ষ্য করি। মাপ কি, পরিমাপগত হওয়ার জন্য এটা মাপা যায়, এটা কিন্তু মাপা যায় না। সময়কাল, নির্দিষ্ট বয়স পর্যন্ত এর বৃদ্ধি ঘটতে থাকে, তারপরে কিন্তু বৃদ্ধি বন্ধ হয়ে যায়। কিন্তু বিকাশ বা ডেভেলপমেন্ট কিন্তু সারা জীবন ঘটতে থাকে। এবং ক্ষেত্র কি, এটা কেবল শারীরিক বিকাশের সঙ্গে যুক্ত রয়েছে, আর কোনো বিকাশের কথা এখানে কিন্তু বলছে না গ্রোথের সঙ্গে। কিন্তু বিকাশ কিন্তু শারীরিক, মানসিক, আবেগ এবং সামাজিক বিষয়ের সঙ্গে কিন্তু যুক্ত। গতি কি না, কখনো দ্রুত গতিতে বৃদ্ধি ঘটে, পরে থেমে যায়, আবার হয়, এই জিনিসটা লক্ষ্য করে রাখি। কিন্তু বিকাশটা কিন্তু সব সময় চলতে থাকবে। এবং বৃদ্ধি জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত, যেটা তোমাদের আমি বললাম, কারণ তোমার হাইট, ওয়েট, ওজন, গায়ের রং, মাথার চুল কেমন হবে সম্পূর্ণরূপে তোমার পিতামাতার জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত। কিন্তু বিকাশটা পরিবেশ এবং তার সঙ্গে শিক্ষা, তুমি যে এডুকেশনটা পাচ্ছ তার সঙ্গে কিন্তু সরাসরিভাবে যুক্ত রয়েছে। এবার আমরা জানবো বৃদ্ধি এবং বিকাশের মধ্যে কি সম্পর্ক রয়েছে। দেখো, বৃদ্ধি এবং বিকাশ আলাদা হলেও এরা একে অপরের ওপর কি, এরা একে অপরের কিন্তু উপরে নির্ভরশীল। যেমন মস্তিষ্কের শারীরিক বৃদ্ধি, গ্রোথ, এবং বুদ্ধি বিকাশের ভিত্তি, ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমাদের এতক্ষণ পার্থক্য বললাম, এবার আমরা সম্পর্কটা দেখছি। যেমন গ্রোথের সঙ্গে আমাদের ডেভেলপমেন্টটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যেমন পেশির বৃদ্ধি হচ্ছে আমাদের এই গ্রোথকে ডিনোট করছে, এবং হাঁটতে যে পাচ্ছি এটা কিন্তু আমাদের ডেভেলপমেন্ট। স্নায়ুতন্ত্রের বৃদ্ধি ঘটছে, স্নায়ুতন্ত্রের বৃদ্ধি ঘটার জন্য আমরা কি শিখছি না, আমরা ভাষা শিখছি। অর্থাৎ বৃদ্ধি না হলে বিকাশ কিন্তু বাধাগ্রস্ত হবে। এবার এটা কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষায় বলে যে বৃদ্ধি যদি না থাকে তাহলে কি বিকাশ ঘটবে না? ঠিক আছে, উত্তর কি হবে, হ্যাঁ কি না? উত্তর হবে হ্যাঁ। বৃদ্ধি যদি নাও ঘটে, বিকাশ কিন্তু ঘটতেও পারে। কিন্তু বৃদ্ধি যদি না হয়, বিকাশকে কিছু প্রভাবিত করতে পারে। যেমন বিকাশ যদি ভালো করে যদি বৃদ্ধি না ঘটে, তাহলে হয়তো বিকাশের ক্ষেত্রে একটু না একটু ওয়েট হয়, মানে মানে অসুবিধার জায়গাটা তৈরি হয়। অনেকে তো হাইটে বাড়ে না,
অনেকে তো হাইটে ছোট থাকে, তাহলে কি তার সে মানে আমরা দেখি তারা আছে আইএএস আইপিএস, আইএএস আইপিএস অফিসার কিন্তু তারা হচ্ছে। তার মানেটা কি বোঝাচ্ছে? তার মানেটা এটাই বোঝাচ্ছে যে কেবলমাত্র এর দ্বারা কিন্তু সমস্ত জিনিসটা কিন্তু নির্ভর কিন্তু নয়। ঠিক আছে? তাহলে বিকাশ যাতে হয় তার জন্য বৃদ্ধির প্রয়োজন। ঠিক আছে? তো সুতরাং বৃদ্ধিটা বিকাশকে প্রভাবিত করতে পারে মাত্র, কিন্তু বিকাশকে থামিয়ে দিতে কিন্তু পারবে না। এরপরে আরেকটা ইন্টারেস্টিং খুব ভালো জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে পরিপক্কতা, ম্যাচুরেশন। ম্যাচুরেশন জিনিসটা কি? না আমরা এই যে বারবার বলছি না যে আমাদের গ্রোথ বলতে ওজন, হাইট এইসব জিনিস বলছি, কিন্তু এই গ্রোথটা একটা, আমার বারবার বলছি, একটা নির্দিষ্ট সময়ের পরে এই গ্রোথটা কিন্তু থেমে যায়। ঠিক আছে? তাহলে পরিপক্কতা হচ্ছে সেই জিনিস। পরিপক্কতা ব্যাপারটা মানে আমরা কি বুঝি? যে ধরো একটা হচ্ছে ফুল, একটা ফুল হয়তো ফুটতে ফুটতে একটা নির্দিষ্ট টাইমে গিয়ে সে নিজের পাতাটাকে মেলে ধরে, এবং সেই মেলে ধরাটা কার উপর নির্ভর করছে? না এই ফুলের মধ্যে তার মানে যেই ধরনের ফুল যতটা সে ফুলতে পারে তার মধ্যে যতটা ক্যাপাবিলিটি আছে। তাহলে এই ফুলটা যে সে বিকশিত হলো, তারপরে কিন্তু ওই ফুল আর কিন্তু বিকশিত হতে পারবে না। ঠিক আছে? এরপরে সে হয়তো আস্তে, আস্তে ফুলটা মানে কি হতে পারে? মানে ফুলটা আবার আ নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? বা ফুলটা পরবর্তীকালে মূর্ছা যেতে পারে, বা সেটা মানে তার পূর্ণোন্নত বিকাশের ফলে সে মারা যেতে পারে। তো এই যে বিষয়টা যেটা হচ্ছে, তাহলে একটা মানে কোনো একটা মানুষের মধ্যে তার যে বৈশিষ্ট্য, ধরো আমার হাইট আমার ৬ ফিট হওয়ার কথা, আমার গায়ের রং কালো হওয়ার কথা। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে কি সমস্ত প্রকাশ পাবে। এই প্রকাশ পাবার জায়গাটাকে আমরা কি বলছি? ম্যাচুরেশন। তাহলে ম্যাচুরেশনটা কি? না ম্যাচুরেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শরীরের আভ্যন্তরীণ যে সমস্ত বৈশিষ্ট্য, নাড়িভুঁড়ি, স্নায়ুতন্ত্র, পেশি, মস্তিষ্ক সময়ের সাথে সাথে স্বাভাবিক হারে কিন্তু পরিণত হতে সক্ষম হয়। তাহলে ম্যাচুরেশনও কি? ম্যাচুরেশন কিন্তু জৈবিকভাবে প্রস্তুত হয়ে ওঠার একটা কিন্তু প্রক্রিয়া। পরিপক্কতার বিভিন্ন সংজ্ঞা আমরা দেখব, যে ম্যাচুরেশন ইজ ন্যাচারাল আনফোল্ডিং। এটা অবশ্যই মাথায় রাখবে। মানে তোমার মধ্যে যে বৈশিষ্ট্যটা তোমার মধ্যে আছে, যে তুমি একটা বাচ্চা, সে বাচ্চা যদি ৬ ফিট হওয়ার যদি কথা থাকে, সে বাচ্চাটা ৬ ফিট হাইটের হবে। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে সে কিন্তু আর বাড়বে না। মানে সেই যে তার বৈশিষ্ট্যটা তার মধ্যে যেটা সুপ্ত অবস্থায় আছে, সেটা প্রকাশ পাওয়ার যে বিষয়টাকে, তখন তাকে আমরা কি বলছি? ম্যাচুরেশন। ঠিক আছে? তো বিভিন্ন বৈজ্ঞানিক যারা আছে তারা এই জিনিসটাকে বলেছেন। তাহলে পরিপক্কতার যদি বৈশিষ্ট্য আমাদের আসে, বা ম্যাচুরেশনের যদি বৈশিষ্ট্য আসে, তাহলে আমরা কি বলবো? না এটা জন্মগত এবং জৈবিক প্রক্রিয়া। শিখন বা অনুশীলনের উপরে কিন্তু এটা নির্ভর নয়। যে আমার হাইট হচ্ছে কত, না আমার হাইট হচ্ছে, ধরো আমার বাবার হচ্ছে হাইট 6 ফিট, আমার মায়ের হাইট হচ্ছে ধরো 5 ফিট, আমার হওয়ার কথা হচ্ছে কি, না 6 ফিট হয়তো ম্যাক্সিমাম আমি বাড়ার কথা, আমি এর থেকে পারবো না। কিন্তু আমি হচ্ছে এমন ব্যায়াম করছি যে আমার হাইটকে আমি 7 ইঞ্চি মানে 7 ইঞ্চি বাড়িয়ে নেবো। এটা কি সম্ভব? এটা কোনো মতে সম্ভব না। এই জন্য মনে হচ্ছে, বলা হচ্ছে যে শিখন এবং অনুশীলনের দ্বারা আমরা কিন্তু এই পরিপক্কতাটাকে পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে? বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সময় মতো কার্যক্ষম হয়। তারপরে শিশুর আচরণ ও শেখার ক্ষমতা ভিত্তি তৈরি করে। এটা একটা সার্বজনীন প্রক্রিয়া। সার্বজনীন প্রক্রিয়া মানে কি? মানে সবার মধ্যে এই জিনিসটা দেখা যাবে। যে ভূপৃষ্ঠে পতিত হয়েছে, সে বীজ থেকে আরম্ভ করে, একটা শিশু থেকে আরম্ভ করে, একটা পশু থেকে আরম্ভ করে, সবারই দেখবে তার পিতামাতার শরীরে যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা পরিণত লাভ করার জন্য বা একদম পরিণত হতে তার কিন্তু একটা সময় লাগে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা সার্বজনীন প্রক্রিয়া, চাহিদা নিরপেক্ষ। এখানে কিন্তু আমি বলছি যে আমার হাইট 10 ফিট হয়ে যাক, হবে? হবে না। কারণ আমাদের মধ্যে যে বৈশিষ্ট্য আমার শরীরের মধ্যে আছে সেটাই হবে। এবং একটা নির্দিষ্ট সময়ের পরে আমি কি বললাম, যে ফুলটাও দেখো একটা নির্দিষ্ট টাইমের পরে ওই ফুলটাও কিন্তু সে আর কিন্তু বাড়ছে না, বা সে আর বিকশিত হচ্ছে না। ঠিক আছে? আস্তে আস্তে সে কিন্তু পরিণত লাভ করার পরে আস্তে আস্তে সে বৃদ্ধর দিকে বা হচ্ছে বার্ধক্যর দিকে সে কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এরপরে কি, এটা জীবন প্রক্রিয়া কিন্তু নয়, এবং এটা কিন্তু বিকাশের উপর নির্ভর করে। ঠিক আছে? এই পরিপক্কতাটা আমরা দেখবো কি বিকাশের উপরে নির্ভর করছে। এবার এগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে। বৃদ্ধি, বৃদ্ধির সঙ্গে পরিপক্কতা, পরিপক্কতার সঙ্গে কিন্তু আবার বিকাশ। উদাহরণ কি? না শরীর বড় হয়, এটাকে কাকি এটার সঙ্গে গ্রোথের সঙ্গে মানে সম্পর্ক রয়েছে। এবার যখন পরিপক্ক হবে, যে আমি বলছি না, যেমন ধরো হাত আমার বাচ্চাবেলায় এতটুকু ছিল, আস্তে আস্তে যখন বড় হচ্ছে হাতটা আবার বাড়ছে, আবার বাড়ছে। এবার পরিণত অবস্থায় কিন্তু হাতটা আমার এরকম হওয়ার কথা, কিন্তু ছোট অবস্থায় প্রথমে হাতটা এরকম আস্তে আস্তে হচ্ছে, তাহলে এটা কি? বাড়ছে। কিন্তু পরিণত অবস্থাটা কোনটা? এইটা। কি বলছি বুঝতে পেরেছো? এটা কিন্তু যেটা হচ্ছে, এটা কিন্তু গ্রোথ। গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে একবারে যে পরিণত লাভটা করলো, সেই পরিণত লাভটাকে আমরা কি বলছি? ম্যাচুরেশন। ঠিক আছে? এবং এই পরিণত লাভটা হওয়ার পর এখানে মাংসপেশি ডেভেলপমেন্ট করবে, তাহলে কি হাতের শক্তি বা একটা হাতের যে কার্যক্ষম আছে সেটা সে করতে পারবে। তার মাধ্যমে কি হবে? না তার মাধ্যমে ডেভেলপমেন্ট হবে। একটা সুন্দর উদাহরণ এখানে দিয়েছে, দেখো দেখো শরীর বড় হচ্ছে, তার সঙ্গে গ্রোথ রিলেটেড। তারপর তার স্নায়ু পরিপক্ক হচ্ছে, এবং সেই স্নায়ু পরিপক্ক হওয়ার কারণে শিশু কিন্তু হাঁটতে শিখছে। এটা কিন্তু একটা ম্যাচুরেশনের লক্ষণ।
এবার কি বলেছে, বৃদ্ধি ছাড়া পরিপক্কতা কিন্তু সম্পূর্ণরূপে অসম্পূর্ণ, মানে বৃদ্ধি এখানে কিন্তু দরকার, আর পরিপক্কতা ছাড়া শেখা কিন্তু সম্ভব নয়। যদি আমাদের কোনো হাতে যে মাধ্যমে হয়তো আমরা ভারী ভারী জিনিস তুলছি, হাত যদি আমাদের পুনর্ভাবে যদি গঠিত না হয়, ধরো পোলিও হয়ে গেল বা অন্য কিছু হয়ে গেল বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের কি হাতটা ভালো করে বিকাশ ঘটলো? ঘটলো না। এবারে বৃদ্ধি এবং বিকাশের প্রভাবিত উপাদানগুলো কি কি রয়েছে, না এটা আমাদের অবশ্যই পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যে কি কি বিষয় বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করতে পারে, মানে ফ্যাক্টর গুলো কি কি রয়েছে। যেমন জিনগত ফ্যাক্টর, মানে তোমার কিরকম মানে বৃদ্ধি হবে বা তোমার কিভাবে হচ্ছে বিকাশ করবে, সেটা সম্পূর্ণরূপে তোমার জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে জড়িত। সেই বৈশিষ্ট্যগুলো কি কি, না উচ্চতা, গায়ের রং, শারীরিক গঠন, বৃদ্ধি, প্রতিভা, রোগ প্রবণতা, এগুলো। তারপরে পরিবেশ, পরিবার, তোমার হচ্ছে পরিবেশের উপরে কিন্তু তোমার বিকাশ গঠন করে। একটা গ্রামীণ অঞ্চলে একটা ছেলে বাড়ছে, একটা শহুরে অঞ্চলে একটা ছেলে কিন্তু বৃদ্ধি বিকাশ ঘটছে। তা দুটো ছেলের মধ্যেই কিন্তু তুমি পার্থক্য লক্ষ্য করতে পারবে। সেটা কিসের পার্থক্য? হাইট ওয়েটের পার্থক্য না, হাইট ওয়েটের পার্থক্য নয়, কিন্তু তাদের জীবন শৈলী, তাদের জীবন ধারণ করার ক্ষমতা, সেগুলো কিন্তু প্রভাব বিস্তার তোমরা লক্ষ্য করতে পারবে। ঠিক আছে, আবার গ্রামের মধ্যে দেখবে একটা শিক্ষিত ফ্যামিলি, একটা হয়তো দিনমজুর ফ্যামিলি, সমস্ত ফ্যামিলির মধ্যে যে সমস্ত তাদের ট্রিটমেন্ট করা হয়, সবার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো তারা গ্রহণ করে এবং তাদের ছেলেমেয়ের মধ্যে সেই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করে আমরা করতে পারি। সেরকম পরিবার, সমাজ, বিদ্যালয়, পুষ্টি, আবহাওয়া, অর্থনৈতিক অবস্থা, এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের এই পরিবেশকে কিন্তু ডিনোট করছে, এবং সে তার মাধ্যমে এক একটা ছেলের আলাদা আলাদা বৈশিষ্ট্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। পুষ্টি, পুষ্টির ঘাটতি থাকলে বৃদ্ধি এবং কি বিকাশ ঘটতে পারবে না, বৃদ্ধি ও বিকাশ কিন্তু বাধাগ্রস্ত হবে। যেমন স্টান্টিং, মানে কম উচ্চতা, ওয়েস্টিং, শেখার সমস্যা, মনোযোগ কমে যাওয়া, এগুলো। এবার স্বাস্থ্যগত যদি কোনো প্রবলেম থাকে, সেখানেও কিন্তু বিকাশ আমাদের ধীর হতে পারে, বৃদ্ধিও কমে যেতে পারে, যদি আমি ঠিকঠাকভাবে খাবার বা যদি আমাদের কোনো রোগে আমরা যদি অসুস্থতা থাকি। আবেগগত নিরাপত্তা, যেমন হচ্ছে মায়ের ভালোবাসা, পরিবারের শান্ত পরিবেশ যদি থাকে, সেখানে কিন্তু বিকাশ সুষ্ঠু হবে। আরেকটা ছেলে পরিবারে হয়তো দেখা যাবে যে সবসময় পিতামাতা মারঝোর করছে, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এগুলো সব ব্যবহার করছে, তাহলে সেখানে কি হবে? সেই ছেলের আচরণগত সমস্যা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, সেখান থেকে পার্থক্যের জায়গা তৈরি হতে পারে, তার বিকাশের জায়গায় মানে অসুবিধার জায়গা তৈরি হতে পারে। সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা, দারিদ্র্য, অপুষ্টি, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের রয়েছে। এবারে বৃদ্ধি এবং বিকাশ কি বললাম, একটা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত যে বৃদ্ধিটা বা বিকাশের সঙ্গে ব্যাপারটা যেটা জড়িত রয়েছে, সেটাকে আমরা কি বলছি? সেফালোকোডাল। ঠিক আছে, সেফালো কোড। ঠিক আছে, আরেকটা হয় কি, না যে সেন্টার থেকে পেরিফেরি, মানে দেখো এই পা থেকে হাতের দিকে, মানে মানে এটা আগে পরিণত হচ্ছে, হতে হতে এবার হাতের মাংসপেশি, তারপরে আঙুল, এই করে দিকে যে যখন পেরিফেরির দিকে যাবে, বা যে পায়ের দাবনা থেকে আমাদের পায়ের আঙুল, এই যে পেরিফেরির দিকে যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি কি প্রক্সিমো ডিস্টাল, মানে শরীরের মধ্যভাগ থেকে। একটা হচ্ছে মধ্যভাগ থেকে পেরিফেরি, আর একটা হচ্ছে মাথা থেকে একদম নিচের দিকে। ঠিক আছে, টপ টু ডাউন। একটা হচ্ছে টপ টু ডাউন, যেটা হচ্ছে আমরা সেফালোকোডাল কি, টপ টু ডাউন। ঠিক আছে, আর এটা হচ্ছে কি না সেন্টার থেকে পেরিফেরি, মানে হচ্ছে মধ্যভাগ থেকে প্রান্তভাগের দিকে, এটা আমরা কিন্তু এটা বলতে পারি। এবার দেখো বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে আমরা এখানে বলছি জেনারেল টু স্পেসিফিক। জেনারেল টু স্পেসিফিক মানে প্রথমে আমরা হচ্ছে ধরো সমস্ত বিষয় আমরা পড়াশোনা করি। ঠিক আছে, আমরা অ আ শিখি, আমরা ধরো এবিসিডি শিখি। ঠিক আছে, এগুলো আমরা সবাই কি শিখি। কিন্তু তারপরে দেখো আমরা কিন্তু কেউ হচ্ছে ইংরেজি নিয়ে পড়ছি এখন, কেউ জিওগ্রাফি নিয়ে পড়ছি, কেউ হিউম্যানিটি নিয়ে পড়ছি, কেউ আবার ধরো আমরা হচ্ছে ইঞ্জিনিয়ার হয়েছি, কেউ ডক্টর হয়েছি। তাহলে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে প্রথমে জেনারেল নলেজ নেওয়ার পরে আমরা কিন্তু আস্তে আস্তে নিজের একটা স্পেসিফিক ডাইরেকশন আমরা কিন্তু নিজের মতো করে নিতে পেরেছি। এবং এই বৃদ্ধি এবং বিকাশ সবসময় কিন্তু সমান গতি হবে, সবার ক্ষেত্রে সেম হবে সেটা কিন্তু নয়। ঠিক আছে, কোনো ছেলের ক্ষেত্রে জিনগত বৈশিষ্ট্যর দিক থেকে দেখতে গেলে তার হাইট ওয়েট জায়গাটা কিন্তু তার বাড়ার জায়গাটার তুলনায় আরেকজনের কিন্তু পার্থক্য হতে পারে। যে সমান রেটে হবে, সমান রূপে হাইট ওয়েট বাড়বে, সেটা কিন্তু সবসময় হয় না। রেট ভ্যারিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড, প্রতিটা শিশুর ক্ষেত্রে তার রেট কিন্তু পরিবর্তিত হয়। ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে কি না আমাদের এগুলো কেন জানতে হচ্ছে? কারণ শিক্ষককে জানতে হবে কোন বয়সে কোন ক্ষমতা বিকাশ পায়, শেখানোর উচিত বিকাশের ধাপে ধাপে। আমরা কোনো বিষয় যদি শেখাই, এমন একটা বাচ্চাকে আমি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র শেখাতে যাবো না, কারণ সেই বাচ্চা তার মাথায় কতটুকু ধরতে পারে সেটা আমরা জানি, তার ভিত্তিতে আমরা তাকে ট্রিট করব। ঠিক আছে, তার উপর চাপ দেওয়া যাবে না, ব্যক্তিগত ভিত্তিতে গতি আলাদা করতে হবে। পরীক্ষায় পড়তে পারে যে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে কেন পড়ছি, এডুকেশনাল ইমপ্লিমেন্টেশন গুলো কি কি, সেগুলো আমাকে এই বিষয়ের মাধ্যমে আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে,
এরপরে দেখো তোমাদের কিন্তু তারপরের যে পার্টটা রয়েছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। কি কি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স? আমরা পার্থক্যতেই অনেক কিছু জেনে গেছি। তাহলে হচ্ছে কি গ্রোথ হচ্ছে কি পরিমাণগত, যেখানে ও হাইট ওজন এই সমস্ত বিষয়গুলো থাকে, এবং বৃদ্ধিটা কেবলমাত্র শারীরিক, পিওরলি ফিজিক্যালি বিষয়ের সঙ্গে যুক্ত, অন্য কোনো বিষয়ের সঙ্গে কিন্তু যুক্ত নয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং বেশি দৃশ্যমান, কারণ আমাদের চোখে এটা বেশি পড়ে। ঠিক আছে, এবার দুয়ে দেয় কি আছে, সময় এবং গতি সংক্রান্ত বৈশিষ্ট্য। বৃদ্ধি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত উচ্চতা কিন্তু স্থির। বৃদ্ধি অসমান গতিতে হয়, নন ইউনিফর্মাল রেট। জন্ম থেকে 2 বছর বয়সে আমরা দেখব বৃদ্ধি খুব দ্রুততার সঙ্গে হচ্ছে। 6 থেকে 11 বছর বয়স পর্যন্ত দেখব যে হাইটটা বাড়ার কথা সেটা খুব ধীর গতিতে বাড়ছে। আবার কৈশোর, 11 বছরের পরে আমরা দেখব কৈশোর অবস্থা থেকে আবার কিন্তু আবার সেই বৃদ্ধিটা আবার দ্রুত গতিতে হচ্ছে। ঠিক আছে, বৃদ্ধি ধাপে ধাপে অনুসৃত হয়। মানে কি না, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ নির্দিষ্ট বয়স অনুসারে আস্তে আস্তে বাড়তে থাকে। আবার কি বলা হচ্ছে, বৃদ্ধি দ্রুত, ধীর এবং স্থির তিনটি পর্যায়ে ঘটে। কি বলছে, ইটস প্রাউড অ্যান্ড হচ্ছে ফ্লেটিয়াস। মানে কি এর মাধ্যমে আস্তে আস্তে কখনো দ্রুত হবে, কখনো ধীর হবে, কখনো কখনো স্থির হবে, এই বিষয়টা কিন্তু রয়েছে। বৃদ্ধি হচ্ছে কি অপরিবর্তনীয়, মানে ইরিভার্সেবল। মানে আমি ছোট থেকে বড় হলাম, ঠিক আছে, আমি বড় থেকে আবার ছোট অবস্থায় ফিরে কি আসতে পারবো? সেটা কিন্তু ফেরা যায় না। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখানে কি পড়বো না, আমরা দেখবো বৃদ্ধির একটা দিক নির্দেশ আছে। একটা হচ্ছে আমি বললাম কি, মাথা থেকে পা। ঠিক আছে, প্রথমে মাথা, তারপরে ধর, তারপরে হচ্ছে পা। মানে এইভাবে একটা বৃদ্ধি ঘটে। আর একটা কি বৃদ্ধি ঘটে বলতো, একটা মধ্যভাগের বৃদ্ধি ঘটে। মানে ধরো চেস্ট, এখানে হচ্ছে হাতের বৃদ্ধি ঘটছে, হাত হাত, আবার মধ্যভাগ থেকে তুমি ধরো পা, এখানে পা, এখানে পা। তাহলে এই যে বৃদ্ধিটা যেটা হচ্ছে এটা কিন্তু প্রক্সিমো ডিস্টাল। প্রক্সিমো ডিস্টাল মানে মাথায় রাখবে যে একদম পেরিফেরির দিকে। আর হচ্ছে সেফালো কোডাল মানে মাথায় রাখবে মাথা থেকে একদম পায়ের দিকে। ঠিক আছে, এই দুটো আমাদের মাথায় রাখতে হবে। এবং কি আমরা সবসময় সাধারণ থেকে বিশেষের দিকে যাই, যেমন বড় অঙ্গ নিয়ন্ত্রণ থেকে সূক্ষ্ম অঙ্গের নিয়ন্ত্রণ। মানে আরেকটা তোমাদের উদাহরণ এখানে আমি দিই, যে জেনারেল টু স্পেসিফিক। যখন আমরা ছোট থাকি, ঠিক আছে, আমরা একটা বল ধরছি, সমস্ত দুটো হাত দিয়ে আমরা কিন্তু একটা বল ধরার চেষ্টা করছি। যখন আমরা বড় হয়ে গেলাম, আমরা ওই বলটা হয়তো এক হাতে নিতে পারছি, এক হাতে নিয়ে আমরা সেই বলটাকে মুভ করতে পারছি, এ করতে পারছি। তাহলে কি আমরা আস্তে আস্তে বেশিটা থেকে আমরা স্পেসিফিকের দিকে কিন্তু আমরা এগোতে থাকলাম। এবার প্রভাবগত বৈশিষ্ট্যগুলো কি রয়েছে না, বংশগতিগত প্রভাব কিছু রয়েছে। পুষ্টিগত বৃদ্ধি থাকলে আমাদের অবশ্যই তার প্রভাব রয়েছে। স্বাস্থ্যগত, পরিবেশগত প্রভাব রয়েছে। এগুলো সমস্ত কিছু লেখা আছে, তোমরা সমস্ত কিছু নোট হিসেবে পেয়ে যাবে। এবার অঙ্গ প্রত্যঙ্গ সংক্রান্ত বৈশিষ্ট্য কিনা, শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন গতিতে বাড়ে। মাথা আগে, তারপরে পা, এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকে। মস্তিষ্কের বৃদ্ধি প্রাথমিকভাবে বছরগুলোতে দ্রুত হয়। জন্মের 5 বছরে 90% মস্তিষ্কে কিন্তু বৃদ্ধি ঘটে যায়। হাড় এবং পেশির বয়স অনুযায়ী মজবুত ঘটে, ক্যালসিয়াম নির্ভর হয়ে থাকে। বৃদ্ধি এবং আচরণ, বৃদ্ধি আচরণকে প্রভাবিত করে কিন্তু নির্ধারণ করে না। আমাদের লম্বা হলে শক্তি বাড়ে, কিন্তু আচরণ শেখা দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এবার কি বলছে, মূল্যায়ন সংক্রান্ত বৈশিষ্ট্য। বৃদ্ধি সহজে পরিমাপযোগ্য, গ্রোথ, বিএমআই, হেড মার্কস, তারপর ওজন, এগুলোকে আমরা পরিমাপ করতে পারছি। আর বৃদ্ধি তুলনামূলকভাবে কি গবেষণাযোগ্য। সীমাবদ্ধতা কিছু রয়েছে, বৃদ্ধি বিকাশের একটি অংশ মাত্র। বৃদ্ধি বিকাশের অংশ মাত্র, কিন্তু বৃদ্ধি হলো বিকাশের শারীরিক অংশ। কিন্তু বৃদ্ধি না হলে যে আমার হচ্ছে বিকাশ ঘটবে না তা কিন্তু নয়। আমি আর আগেও বললাম, কারণ আরো অন্যান্য ফ্যাক্টরের সঙ্গে বিকাশ কিন্তু জড়িত। বৃদ্ধিটা কেবলমাত্র ফিজিক্যাল পার্টের সঙ্গে জড়িত, কিন্তু বিকাশ ফিজিক্যাল, ইমোশনাল, সোশিয়াল, তারপরে কগনিটিভ, এই সমস্ত বিষয়ের সঙ্গেও কিন্তু আমাদের বিকাশ জড়িত রয়েছে। এবার বিকাশের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে না, বিকাশ আমরা যেমন গ্রোথ দেখেছিলাম কোয়ান্টিটিভ, এটা আমাদের কোয়ালিটেটিভ। ঠিক আছে, এবং বহুমাত্রিক, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। সেক্ষেত্রে শারীরিক, মানসিক এবং বুদ্ধিমত্তা বা আমাদের এই যে ভাষাগত দিকটা যেটা আমরা শিখছি, তার সঙ্গে সামাজিক, আবেগীয়, নৈতিক, ব্যক্তিগত দিক থেকে সৃজনশীল, এই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু ঘটছে। বিকাশ ধাপে ধাপে ঘটে। সব শিশু কিন্তু এক ধারায় কিন্তু বিকাশ লাভ ঘটে না, ধাপে ধাপে ঘটে, সিকোয়েন্সিয়াল। ঠিক আছে, যেমন পিয়াজে, এরিকসন এবং ফ্রয়েড তাদের কিন্তু যে বিকাশের ধারণাটা দিয়েছে, তারা কিন্তু বলেছে একটা স্টেজ ভিত্তিতে কিন্তু হয়। কিন্তু বিকাশ সবসময় কন্টিনিউয়াস ফর্মে হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াস ফর্মে কিন্তু ঘটছে। সময় এবং গতি সংক্রান্ত বৈশিষ্ট্য, বিকাশ সারা জীবন কিন্তু চলতে থাকে। বিকাশ নির্দিষ্ট গতিতে ঘটে না, বিকাশের মধ্যে উত্থান পতন থাকে। এবং বিকাশ হচ্ছে কি অপরিবর্তনীয়, বিকাশও কিন্তু ইরিভার্সেবল, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। বিকাশ শুরু হয় গর্ভাবস্থায়। এবার দিক নির্দেশ কি না, বিকাশও তোমার দেখো সাধারণ থেকে নির্দিষ্ট, মানে জেনারেল টু স্পেসিফিকের দিকে কিন্তু আমরা যাচ্ছি। ঠিক আছে, আর কি বলছে, শারীরিক মানে বিকাশ হচ্ছে সমন্বিত, যেমন শারীরিক, মানসিক, আবেগ, সামাজিক সব মিলিয়ে কিন্তু হচ্ছে। আর ব্যক্তিকেন্দ্রিক বৈশিষ্ট্যগুলো কি কি থাকছে না, বিকাশ ব্যক্তিভেদে ভিন্ন হয়।
সবার ক্ষেত্রে বিকাশটা আলাদা আলাদা হবে, তাই না? এবং বিকাশ ব্যক্তিত্বের মুখ্য ভূমিকা গঠন করে যে তার ব্যক্তিত্ব কেমন হবে, তার মধ্যে নিজের একটা ধর সেলফ ইমেজ, আমার কেমন, আমি নিজেই কিভাবে দেখতে চাইছি, তার উপর সেই জিনিসটা নির্ভর করছে। বংশগত পরিবেশগত প্রভাব কিন্তু এগুলো রয়েছে, আবেগ সম্পর্কিত প্রভাব বা অন্যান্য নৈতিক যে সমস্ত প্রভাব রয়েছে, সামাজিক সংস্কৃতি বা অন্যান্য যে সমস্ত আবেগের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এখানে আমরা পেলাম। তাহলে যদি আমরা পার্থক্যগুলো আরেকবার দেখে নিই, প্রকৃতির দিক থেকে এটা আমার পরিমাপযোগ্য, এটা কিন্তু গুণগত, এটা কেবলমাত্র শারীরিক বৈশিষ্ট্যকে লক্ষ্য করে, এটা কিন্তু সমস্ত বৈশিষ্ট্যকে লক্ষ্য করে, এটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে, এটা কিন্তু সারা জীবন চলে, অসমান মাপা যায়, এটা একমাত্রিক। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে? এরপরে কি রয়েছে না, এরপরে আমাদের স্টেজেস অ্যান্ড সিকোয়েন্স অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। স্টেজেস মানে কি না, ধরো আমাদের একটা 1 থেকে ধরো 6 বছর, ঠিক আছে, আমরা একটা নির্দিষ্ট ধাপে ধাপে যাই। প্রথমে আমাদের ইনফ্যান্সি থাকে, তারপরে আমরা হচ্ছে চাইল্ডহুডে প্রবেশ করি। চাইল্ডহুডের ভাগ আছে, মানে আর্লি চাইল্ডহুড, তারপরে হয় মিডল চাইল্ডহুড, তারপরে হয় লেটার চাইল্ডহুড। চাইল্ডহুডের পরে আমাদের কি আসবে না, অ্যাডolescence আসবে, মানে কৈশোর অবস্থা। অ্যাডolescence পরে কি আসবে না, অ্যাডাল্টহুড আসবে। তাহলে একটা একটা দেখো স্টেজ বাই স্টেজ কিন্তু আমাদের যাচ্ছি। এটাকেই আমরা বলা হচ্ছে স্টেজ অ্যান্ড সিকোয়েন্স অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যে বিষয়টা আমরা কিন্তু এরপরে পড়বো। ঠিক আছে? তাহলে সেই স্টেজ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে কি আছে, চলো আমরা দেখে নিই। এই যে নোটের মধ্যে তোমাদের সমস্ত কিছু ওই বিষয়গুলোই আমি আলোচনা করেছি, যেগুলো তোমার এই পার্থক্য টার্থক্য বা বিকাশ এবং বৃদ্ধির ক্ষেত্রে কিছু কিছু এক্সট্রা নোটস তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে, এবং সেটা আমার হাতে করা, সেটাও তোমাকে আমি দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু আদার্স তোমাদের বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো তোমরা কিন্তু জানতে পেরে যাবে। এবার স্টেজেস এবং সিকোয়েন্স বলতে কি বোঝানো হচ্ছে দেখো, শৈশব অবস্থায় মানে আমাদের জন্ম থেকে যে আমরা বড় হচ্ছি, এগুলোকে আমরা 4টি ভাগে ভাগ করি। ঠিক আছে? একটা হচ্ছে ইনফ্যান্সি, যেটা হচ্ছে জন্ম থেকে আমাদের 5 বছর পর্যন্ত চলে। ঠিক আছে? জন্ম থেকে আমাদের কত না 5 বছর বয়স পর্যন্ত চলে। একটা হচ্ছে বাল্য অবস্থা, সেটাকে আমরা 5 বছর থেকে 12 বছর করেছি। এবার এই বাল্য অবস্থাকে আমরা আবার বললাম কি আর্লি চাইল্ডহুড। কেউ বলেছে 5 বছর থেকে ধরো 7 বছর, আবার কেউ 7 বছর ধরে ধরো বলেছে 10 বছর, আবার কেউ 10 বছর থেকে 12 বছর এটাকে বলেছে। তাহলে এটাকে লেটার, যেটা একদম লাস্টে সেটাকে লেটার, যেটা মিডিল আছে সেটাকে মিডল, এবং যেটা আছে সেটাকে বলা হয় আর্লি। এইভাবে ভাগ করেছে অনেকে। আর একটা হয় যৌবন, সেটা হচ্ছে 12 থেকে 18, কিন্তু এটা ইউনিভার্সাল, এটা অবশ্যই এই 4টে ভাগ আমাদের মাথায় রাখতে হবে। এবং একটা হচ্ছে অ্যাডাল্টহুড। অ্যাডolescence মানে কি, যেটা কৈশোর অবস্থা হয় বা যৌবন পদার্পণ আগে মাঝামাঝি যে একটা ঝড়ঝঞ্ঝার একটা সময় যে থাকে, সেটাকে আমরা বলছি। আর প্রাপ্তবয়স্ক কি না, যেখানে 18 বছর বয়স পর্যন্ত থেকে তার পরবর্তী যে সময়কালটা সেটাতে কিন্তু থাকছে। এবার হচ্ছে পিকুনাস কি করেছে, তার কিন্তু সে কিন্তু শ্রেণীভাগ করেছে। সেখানে তিনি অনেকগুলো, এখানে একটু কেটে গেছে ব্যাপারটা, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। তিনি কতগুলো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রিনেটাল স্টেজ, যখন হচ্ছে গর্ভ সঞ্চালনের পর থেকে ভূমিষ্ঠ হওয়া মুহূর্ত পর্যন্ত, তখন তাকে তিনি প্রিনেটাল স্টেজ বলছে। তারপরে কি বলছে, নিওনেটাল স্টেজ, জন্মের পরবর্তী 4 সপ্তাহ। 4 সপ্তাহ মানে বুঝতে পেরেছো? 4 সপ্তাহ মানে 1 মাস। এই 1 মাসের সময়সীমাটাকে তিনি কি বলেছেন, নিওনেটাল স্টেজ। তারপরে আর্লি ইনফ্যান্সি স্টেজ, 1 মাস থেকে 1.5 বছর। শৈশবের বলেছে 1.5 থেকে 2.5 বছর। এবার আর্লি চাইল্ডহুড দেখো 2.5 থেকে 5 বছর। এবার 5 থেকে 9 বছর, ওটাকে তিনি মিডল চাইল্ডহুড বলেছেন। লেটার চাইল্ডহুড বলেছেন 9 বছর থেকে 12 বছর, এবং অ্যাডolescent স্টেজ বলেছেন 12 থেকে 21 বছর বয়স পর্যন্ত, এবং অ্যাডাল্টহুড 21 বছর থেকে 70 বছর, এবং বার্ধক্য স্তর থাকছে 70 বছর পরে, তার পরবর্তী যে অংশগুলো রয়েছে। এবার শিক্ষাগত স্তর অনুযায়ী তাকে আবার কভাগে ভাগ করেছি দেখো, না এখানে শৈশবকালীন শিক্ষা, এডুকেশন ফর ইনফ্যান্সি, যেখানে 1 থেকে 5 বছরকে বলা হয়েছে। বাল্য অবস্থা যেটা 5 থেকে 12 বছর। আর এডুকেশনাল অ্যান্ড প্রি অ্যাডোলেসেন্স পিরিয়ডটাকে 12 থেকে 15 বছর, এবং এডুকেশন ফর অ্যাডাল্টহুড 15 থেকে 20 বছরটাকে আমরা কিন্তু এখানে ডিনোট করেছি। এবারে প্রতিটা মানে স্তরের প্রতিটা মানুষদের কিন্তু তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে, তার সোশ্যাল ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, তার ইমোশনাল ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, এবং তার হচ্ছে কি তার কগনিটিভ ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, সেগুলো কিন্তু আলাদা আলাদা কিন্তু ভাবে হবে। ঠিক আছে? এবারে প্রাথমিক স্তরে দেখো, এই প্রাথমিক স্তরের সময়কালটা কিন্তু 6 থেকে 14 বছর বলা হচ্ছে। এটিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, লোয়ার প্রাইমারি স্টেজ, একটা হচ্ছে আপার প্রাইমারি স্টেজ। নিম্ন প্রাথমিক স্তরের ক্ষেত্রে 6 থেকে 11 বছর বয়স পর্যন্ত, এবং উচ্চ প্রাথমিক স্তরের ক্ষেত্রে 11 বছর বয়স থেকে 14 বছর বয়স পর্যন্ত এটাকে ডিনোট করা হয়েছে। ঠিক আছে? তারপরে সেকেন্ডারি স্টেজে কিন্তু বলা হয়েছে দেখো, এখানে কিন্তু 14 থেকে 18 বছর বয়সকে ডিনোট করা হয়েছে। আর উচ্চ প্রাথমিক স্তরে দেখো 18 থেকে 21, মানে এটা এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী যে যার বেসিস করে এটা কিন্তু ভাগ করেছে। এরপরে তোমাদের আমি ম্যাচুরেশন বা পরিণমন বা পরিপক্কতা, যেটা আমরা একটু আগে পড়লাম, তার এখানে ডেফিনেশন এবং তার বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া রয়েছে।
পারলে তোমরা এখানেও পড়তে পারো। দেখো এখানে পরিণমনের কিছু বৈশিষ্ট্য দিয়েছে, এটা আগেও আলোচনা করেছিলাম। সার্বজনীন প্রক্রিয়া, চাহিদা নিরপেক্ষ, জীবনব্যাপী প্রক্রিয়া নয়, বিকাশের উপর নির্ভর নয়, অনুশীলন নিরপেক্ষ, বংশগতি নিয়ন্ত্রিত, এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে আমরা কি কোন পার্টটা শেষ করলাম? এর মাধ্যমে আমরা স্টেজেস অ্যান্ড সিকোয়েন্স অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা কি রয়েছে তার ভাগগুলো আমরা জানলাম। এবং আজকের ক্লাসের একদম লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করব, এই গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করেছিলাম না, তার মধ্যে কিছু কিছু স্পেসিফিক ফ্যাক্টর আমাদের এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে এবং যেটা পরীক্ষায় আসে। এইবারে কিন্তু এই এই ফ্যাক্টর থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, তো সেই জায়গা থেকে তুমি দেখো, যদি বলা হয়েছে দারিদ্র্য কিভাবে একজন শিক্ষার্থীর বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করে। আমরা জানি দারিদ্র্য কি না, যেটা থাকা উচিত জীবনযাপন করার জন্য, যেটা থাকা উচিত, ঠিক আছে, আর যেটা নেই, এই দুটোর মধ্যবর্তী যে স্টেজটা থাকে তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা দারিদ্রতা বলি। ঠিক আছে, যে আমার যেটা থাকা উচিত তার মধ্যে নেই, মানে আমাদের ওই জিনিসটা যেটা, মানে আমাদের স্বাভাবিক জীবনযাপন করার জন্য যেটা থাকা দরকার তার তুলনায় সেটা না থাকলে তখন তাকে আমরা দারিদ্রতা বলি। দারিদ্রতা কি বোঝাচ্ছে? দারিদ্র বলতে কেবলমাত্র অর্থের অভাবকে বোঝানো হয় না, এটি একটি জটিল সামাজিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা। যেমন তুমি ধরো একটা সমাজের ক্ষেত্রে ব্রাহ্মণ এবং হচ্ছে শিডিউল কাস্টকে ধরা হতো, শিডিউল কাস্টদের জল দেওয়া হবে না, এই করা হবে না, সেই করা হবে না, হয়তো টাকা থাকতে পারে কিন্তু জাতির দিক থেকে সে কিন্তু সবসময় গরিবই থাকবে। এই যে সামাজিক বিষয়টা যেটাকে আরোপিত করা হয়, এটাও কিন্তু একটা দারিদ্রতার বৈশিষ্ট্যটাকে সেটাকেও কিন্তু ডিনোট করে। ঠিক আছে, কিন্তু আমরা সবসময় অর্থের দিক থেকে দারিদ্রতাকে বোঝার চেষ্টা করি, যা শিশু এবং শিক্ষার্থীর শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং আবেগীয় বা সামাজিক বিকাশের উপর গভীর প্রভাব ফেলে। দারিদ্র্যের দীর্ঘমেয়াদী প্রভাব একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন, আচরণ, স্বপ্ন, আত্মপরিচয় এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে প্রভাবিত করে। এবার কিভাবে প্রভাবিত করে? দেখো, শারীরিক বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে। এবার তুমি যখন ছোট থেকে বড় হচ্ছ, তাহলে তোমার ক্ষেত্রে কি বাড়ার জন্য বা ছোট থেকে বড় হওয়ার জন্য তোমার নির্দিষ্টভাবে ফুড দরকার। কিন্তু আমার বাবা বা সেইভাবে হয়তো আমাকে সেইভাবে সেই ফুডটা দিতে পারছে না। তাহলে কি হবে? সেখানে আমার কিন্তু খাদ্য গ্রহণের যে সুযোগ সুবিধা, সেটা আমাদের কিন্তু সীমিত হয়ে গেল। এবং সেই কারণে কি হবে? আমাদের শারীরিক বৃদ্ধি ব্যাহত হবে। তারপরে কি হবে না, উচ্চতা, ওজনেরও মাত্রা বেড়ে যেতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, শ্রান্তি মানে দুর্বলতা এবং ক্লান্তি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কি আমাদের মধ্যে দেখা যাবে। এবার সঠিক পরিমাণে তুমি যদি ভালো করে যদি খাওয়া দাওয়া না করো বা সঠিকভাবে তুমি যদি, তোমাকে বিকাশ লাভ করার জন্য তোমার যে সমস্ত মানে জিনিসগুলো তোমার প্রয়োজন আছে, ধরো তুমি গান করতে পারো বা তোমার গলাটা ভালো, কিন্তু তুমি গান করার জন্য তোমাকে সেরকম ট্রিট করা হয়নি, তাহলে তুমি কি করবে? তোমার কি সেই গানের দিকে তোমার যত বড় থাকুক না কেন তুমি সেটা শিখতে পারবে? পারবে না, কারণ তোমার কাছে সেই অপরচুনিটি দেওয়া হলো না, তার জন্য তুমি পারলে না। ঠিক আছে, তাহলে দারিদ্রতার সঙ্গে যুক্ত হচ্ছে অপুষ্টি, মানসিক চাপ এবং অপ্রতুল উদ্দীপনায় মস্তিষ্কের স্নায়ুবন্ধ কমিয়ে দেয়, মানে মাথার যে তোমার কানেকশনটা সেটাও কিন্তু কমিয়ে দেয়। তার ফলে কি হয়? যদি পুষ্টি না পায় তাহলে কি হবে? স্মৃতিশক্তি কমে যাবে, মনোযোগ স্থির হয়ে যাবে, স্থির হবে না। তোমার মধ্যে যে বিশ্লেষণ, মানে মানে এটা করলে এটা হবে, এটা করলে ওটা হবে, এই যে বিশ্লেষণ ক্ষমতা সেটাও দুর্বল হয়ে যাবে, সমস্যা সমাধানের দক্ষতা কমে যাবে। ঠিক আছে, এবারে শিক্ষণ উপকরণের অভাব। তোমার বই, একটা পড়াশোনা করার জন্য একটা লার্নারের ক্ষেত্রে তোমার কি দরকার? বই খাতা টাতা দরকার। এবার দরিদ্র পরিবারের ক্ষেত্রে বাবা বই এনে দেবে কি করে, খাতা কি করে আনবে, উপযুক্ত পড়ার পরিবেশ কোথায় পাবে, ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইস কি করে তোমার এনে দেবে? তাহলে সেই সমস্ত কারণের কি তুমি হচ্ছে পড়াশোনার দিক থেকে অনেকটাই তুমি সেগুলো থেকে দূরে থাকবে। ভাষাগত প্রভাব থাকবে, যেখানে শব্দ, দারিদ্র পরিবারে ভাষাগত পরিমণ্ডল প্রায় সীমিত হয়, ভালোভাবে বাবা মা কথা বলতে পারে না, আর যদি কথা বলে সেটাকে ভাষায় লিখে প্রকাশ করতে পারে না, শব্দ ভাণ্ডার কম, জটিল বাক্য গঠনে অসুবিধা, যোগাযোগ স্থাপনে অসুবিধা। তুমি দেখবে একটা কোনো গরিব ফ্যামিলির ছেলে মেয়ে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে তাদের কিন্তু অসুবিধার জায়গাটা হয়। আবেগীয় সমস্যা কি কি? না মানসিক উদ্বেগ, নিরাপত্তাহীনতা, পারিবারিক অস্থিরতা, পিতামাতার সময়ের অভাব, এই সমস্ত জিনিস দেখা যাবে। এবং ফলে শিশু এবং শিক্ষার্থীর মধ্যে কি কি হয়? না নিম্ন আত্মসম্মান, ব্যর্থতার ভয়, উদ্বেগ, রাগ, এই সমস্ত জিনিসের কিন্তু তৈরি হয়। এবং সামাজিক বিকাশে কি কি প্রভাব ফেলে? না শিশু মানে সমবয়সীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না, সামাজিক অংশগ্রহণ কমে যায়, সামাজিক দক্ষতা, শেয়ারিং, কোঅপারেশন, কমিউনিকেশন উন্নত হয় না, নিজেদের অন্যদের থেকে কম বলে মনে করে, কখনো কখনো সামাজিক বিচ্ছিন্নতার কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এছাড়া কি না মানসিক প্রভাব বিস্তার করে, যেমন হরমোনাল, মস্তিষ্কের আবেগ, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, শেখার ক্ষমতা, এগুলো কমে যায়। শিক্ষাগত অগ্রগতি কি? তুমি যখন খেতে পাচ্ছ না, তুমি যখন মানে লোক বলে না, প্রথমে হচ্ছে স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরে শিক্ষা। প্রথমে বলে না খাদ্য, প্রথমে আমার খাদ্যটা দরকার,
তারপরে আমি পরোহিত করার জন্য আমার বস্ত্র দরকার, তারপর আমি যেখানে থাকবো সেই বাসস্থান দরকার, এবং তারপরে গিয়েই আমার আসবে শিক্ষা। তাহলে শিক্ষার আগে কিন্তু এগুলো আমার কি, এগুলো আমাকে, আমার চাহিদাগুলো আমাকে মেটাতে হবে। কিন্তু যদি আমার পেটে খিদা থাকে, আমি পড়াশোনা করতে পারবো? পারবো না। ওই জন্য কি হলো না, ওই জন্য পরবর্তীকালে মিড ডে মিল কিন্তু চালু করা হলো, যাতে সবাই কিন্তু এই পরিষেবার মধ্যে আসতে পারে। তাহলে স্কুলে অনিয়মিত উপস্থিতি, পড়াশোনার জন্য অপর্যাপ্ত সময় না থাকা, বাড়ির কাজ করতে না পারা, পরীক্ষায় উন্নত ফল না করা, এগুলো কিন্তু এর সঙ্গে যুক্ত থাকবে। তাহলে এর ফলে কি হবে না, অল্প বয়সে পড়াশোনা অনেকে ছেড়ে দেয়, কর্মজীবনে আগেভাগে প্রবেশ করতে তারা কি হয় না, বাধ্য হয়, উচ্চতর শিক্ষা যেতে পারে না। এবার নৈতিক এবং ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা, অসহায়ত্ব, অভাব এবং বঞ্চনার শিকার হয়। এবং এগুলির ফলে কি হয় না, ছেলেটার মধ্যে হতাশা, রূঢ়তা, সহজে রাগ হয়ে যাওয়া, অন্যের প্রতি অবিশ্বাস, আত্মগোপন, অতিরিক্ত, মানে মনে হবে যেন আমাকে কেউ বুলিং করছে বা আমি শিকার হয়ে যাচ্ছি, এরকম মনে হয়। ভবিষ্যৎ জীবনে কি হয় না, পেশাগত প্রভাব ঘটে যায়, কেরিয়ারের পরিকল্পনা, সুযোগ সুবিধা, প্রতিযোগিতা থেকে কি করবে, পিছু মানে পিছিয়ে যাবে। তো সেদিক থেকে এরকম প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, এবং এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা ভালো করে এই বছরের জন্য, 2025-এর জন্য তোমরা এটা ভালো করে প্রিপারেশন নেবে। ঠিক আছে? এরপরে আছে দেখো ল্যাক অফ অপরচুনিটি, যেটা তোমাদের এখানে দেওয়া আছে, দেখতে পেয়েছো? ল্যাক অফ অপরচুনিটি, যদি সুযোগ সুবিধার পরিমাণটা যদি আমাদের কম হয় তখন কি হবে? সুযোগ সুবিধার পরিমাণটা যদি কম হয় তখন আমরা কি দেখবো, সুযোগ সুবিধার পরিমাণটা কম হলে আমরা কাকে কাকে বলবো না, শিক্ষা গ্রহণের সময় বা দক্ষতা অর্জন, অভিজ্ঞতা সংগ্রহ বা অংশগ্রহণ বা সামাজিক মেলামেশা, বা আমার কাছে যেটা অন্য কেউ ব্যবহার করতে পারছে, যে সম্পদটা তার কাছে আছে সেটা আমার ব্যবহার করার ক্ষেত্রে, প্রতিভা বিকাশের ক্ষেত্রে উপযোগী পরিবেশটাকেই আমরা বলছি সুযোগ। কিন্তু এগুলোর অনুপস্থিতি হয়ে গেলে যে কোনো একটা জিনিসের শিক্ষা গ্রহণ করার যদি আমার অধিকার না থাকে, ঠিক আছে, বা আমার সমাজে সবার সঙ্গে মেলামেশার সুযোগ সুবিধা আমার যদি না থাকে, অন্য কারোর আছে, তাহলে সেই সমস্ত সুযোগ থেকে দূরভূত হলে কি তোমার হচ্ছে অসুবিধা দেখা দিতে পারে। তাহলে সেক্ষেত্রে কগনিটিভ বিকাশ বা তোমার হচ্ছে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে কি কি হবে না, সুযোগের অভাবের ফলে শিক্ষার্থী কি হবে, বই, গ্রন্থাগার, কম্পিউটার, ইন্টারনেট, ল্যাবরেটরি ইত্যাদি ব্যবহার করতে পারে না। বিভিন্ন শিক্ষণ অভিজ্ঞতা অর্জন থেকে বঞ্চিত হয়। তোমাকে কোনো একটা জিনিস আমি শেখাবো কারণ আমি ভালো একটা স্কুলে পড়ি বলে, বা কে একটা ভালো স্কুলে পড়ছে বলে, তুমি পড়তে পারছো না সেই স্কুলে, তাহলে তুমি সেই জিনিসটা শিখতে পারলে না। তাহলে মস্তিষ্কের বিশ্লেষণী ক্ষমতা, সমস্যার সমাধান, যুক্তিবোধ, এগুলো হবে না। নতুন ধারণা অর্জনের ক্ষেত্রে সেগুলো সংকুচিত হবে। এবার ভাষাগত বিকাশের মধ্যে সীমাবদ্ধতা, তাহলে ভালো ভাষাগত বিকাশ হবে না, পাঠ্য বইয়ের বাইরে সাহিত্য, আলোচনা, বিতর্ক থাকবে, সহপাঠীদের সঙ্গে বৌদ্ধিক মেলামেশা থাকবে। কিন্তু এগুলো যদি না থাকে তখন কি হবে না, শব্দ ভান্ডার আমার সীমিত হবে, জটিল বাক্য গঠনে আমার কি অসুবিধা হবে, ভাব প্রকাশে আমাদের দুর্বলতা হবে, শ্রেণীকক্ষে পিছিয়ে পড়ার সম্ভাবনা আমার থাকবে। তিনি কি বলা আছে, সৃজনশীলতা এবং প্রতিভার বিকাশে বাধা, মানে আমার মধ্যে কোনো একটা জিনিস তৈরি করা বা ক্রিয়েটিভ পাওয়ারটা যেটা বলা হচ্ছে আর কি, এবং সেটা যদি না থাকে, সুযোগ যদি অভাব হয়, তাহলে কি আমার মধ্যে চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্য, খেলাধুলা, বিজ্ঞান, এগুলো ক্ষেত্রে আমি অংশগ্রহণ করতে পারবো না। ছোটবেলা থেকে আমাকে কোথাও মানে আমার ছবি আঁকার ইচ্ছা আছে, কিন্তু আমাকে টাকার অভাবে বা কোনো একটা কারণে আমাকে সেই সুযোগটা আমার বাবা দিতে পারলো না। আমি গান ভালো করি, কিন্তু আমার ইচ্ছা আছে ওখানে যাওয়ার, কিন্তু আমার বাবা আমাকে দিতে পারলো না। তাহলে এগুলো করার জন্য, বা খেলাধুলা করার ইচ্ছা আছে, বাবা পারলো না দিতে, তাহলে সেগুলোর কারণে কি হলো, তার এই প্রতিভাটা কি হয়ে যাবে, প্রতিভাটা নারিশমেন্ট পাবে না, এবং সেখানে পরিচর্যা না পাওয়ার কারণে ওই জিনিসটা, তাদের আগ্রহ বা স্বপ্নটা কি হবে, ভঙ্গ হয়ে যাবে। সামাজিক বিকাশে সীমাবদ্ধতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, ভ্রমণ এবং গ্রুপ অ্যাক্টিভিটি, এগুলো থেকে তারা কিন্তু যদি দূরে থাকে, তাহলে কি হবে, সামাজিক দক্ষতা থেকে পিছিয়ে পড়া, নেতৃত্ব দেওয়া, সমবেদনা, সহযোগিতা, দলগত প্রতিযোগিতা, এগুলো থেকে তারা আত্মবিশ্বাস কমে যাবে নিজের প্রতি। আবেগীয় ও মানসিক বিকাশে কি কি প্রভাব পড়বে না, হতাশা, নিরাপত্তাহীনতা, নিজেকে কম মূল্যবান ভাবা, আত্মবিশ্বাসের অভাব এবং আমি পারবো না এরকম নেতিবাচক ধারণার কিন্তু জন্ম নেবে। এরপরে শিক্ষাগত অগ্রগতিতে কি কি বাধা দেখা দিতে পারে না, যদি সুযোগের অভাব সরাসরি প্রভাব ফেলে, তাহলে যথাযথ বিষয়ভিত্তিক নির্দেশনার অভাব দেখা দিতে পারে, টিউশন বা সমর্থন পাওয়ার অভাব, পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে পড়া, স্কুল কলেজে উন্নত সুবিধা ব্যবহার করতে না পারা। এরপর উচ্চশিক্ষা এবং পেশাগত বিকাশের ক্ষেত্রে কি কি হবে, যখন শিক্ষার্থীর কাছে কেরিয়ার কাউন্সেলিং থাকে, মানে তুমি কোন দিকে এগোবে সেটা যদি কেউ তোমায় গাইড করে দেয়, বৃত্তি সম্পর্কে তথ্য, কোথায় তুমি মানে স্কলারশিপটা পাবে সেই সমস্ত তথ্য তুমি, তোমার কাছে যদি জানার থাকে, প্রতিযোগিতামূলক পরীক্ষার নির্দেশনা কি হবে, তুমি এগোলে কোন দিকে যেতে পারবে সেই বিষয়ে যদি তোমার জ্ঞান থাকে, প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপের সুযোগ সুবিধা, মানে কোথায় তুমি তোমার নিজের স্কিলটাকে বাড়াতে পারবে, সেগুলো যদি তুমি আগে থেকে জানো, তাহলে সেগুলো তোমার কি হবে, তোমাকে মানে তোমার নিজের স্কিলটাকে বাড়াতে সাহায্য করবে। কিন্তু এগুলো যদি না থাকে তখন কি হবে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তুমি কি সুস্থ হতে পারবে না, কেউ যদি তোমাকে কাউন্সেলিং না করে যে তুমি কেরিয়ারে কি হতে চাও,
তাহলে তুমি হারিয়ে যাবে, সঠিক পেশা থেকে বেছে নিতে পারবে না, প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বে। এইসব জিনিসগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এবার নৈতিক ব্যক্তিত্ব বিকাশের প্রভাব, হতাশা, নেতিবাচক প্রভাব, উদ্যোগীহীনতা, এই সমস্ত লক্ষ্য করতে পারবো। স্বপ্ন দেখা এবং উচ্চাকাঙ্ক্ষার প্রভাব, এই সমস্ত প্রভাবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এরপরে আছে দেখো ডিপ্রাইভেশন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটাও তোমাদের পরীক্ষায় পড়তে পারে যে বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে কি কি প্রভাব বিস্তার করে। একই জিনিস দেখবে তোমরা ডিপ্রাইভেশনের মধ্যেও তোমার এখানে পড়ছে। ডিপ্রাইভেশন মানে কি, না অর্থ হলো কোনো ব্যক্তি বা স্বাভাবিক বৃদ্ধি বা বিকাশের জন্য যেটা অপরিহার্য উপাদানগুলো, যেমন কি পুষ্টি, ভালোবাসা, তাকে নিরাপত্তা, তার শিক্ষা, উদ্দীপনা, সামাজিক সম্পর্ক, বিশ্রাম, স্বাস্থ্যসেবা, সেগুলো থেকে যখন সে বঞ্চিত থাকছে, তখন তাকে আমরা কি বলছি, তখন তাকে আমরা ডিপ্রাইভেশন বলছি। যেমন কি শারীরিক বঞ্চনা, যেমন কি যথাযথ খাবার, পর্যাপ্ত বিশ্রাম, স্বাস্থ্য, নিরাপত্তা, এগুলো কিন্তু একটা শিক্ষার্থীর দরকার। কিন্তু সেগুলো থেকে বঞ্চিত হলে সে কি হবে, সে অপুষ্টির শিকার হবে, কম ওজন হবে, ধীর বৃদ্ধি তার হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এরপরে স্নায়বিক বৃদ্ধি এবং মস্তিষ্কের বিকাশ, যেখানে কি হবে, যখন যদি শিক্ষার্থী পর্যাপ্ত মানসিক উদ্দীপনা হয়, কোনো জিনিস খোঁজার চেষ্টা করে, সেটা যদি না পায়, তার মধ্যে কি হবে, মনোযোগের স্থায়িত্ব কমে যাবে, অন্যান্য প্রবলেমগুলো আমরা লক্ষ্য করব। ইমোশনাল ডিপ্রাইভেশন লক্ষ্য করতে পারবো। পিতামাতার ভালোবাসা যদি মানে থাকে, যত্ন, স্নেহ, নিরাপত্তা বা মনোযোগ থাকে, এগুলোর অভাব হলে তার ফলাফলগুলো কি কি, সেগুলো আমি এখানে আলোচনা করে দিয়েছি। তোমরা এগুলো ভালো করে পয়েন্ট ভিত্তিক এখানে পড়ে নিতে পারবে। তারপরে সামাজিক বঞ্চনার জায়গাগুলো রয়েছে, যেখানে সমসাময়িক বন্ধু, সামাজিক ক্রিয়াকলাপ, সাংস্কৃতিক অনুষ্ঠান, দলগত খেলাধুলা, এগুলো আমরা লক্ষ্য করতে পারবো, যেখানে সামাজিক বৈশিষ্ট্য। এবার ভাষাগত বঞ্চনাও আমরা লক্ষ্য করতে পারবো। শিক্ষাগত বঞ্চনার জায়গাটা আমাদের এখানে রয়েছে। এছাড়া কি রয়েছে না, এখানে সাংস্কৃতিক বঞ্চনার জায়গাটাও এখানে কিন্তু লক্ষ্য করা যায়। মানসিক বঞ্চনা, সাইকোলজিক্যাল ডিপ্রাইভেশন, এবং তার কারণে কি কি গুলো হয়, নির্যাতনের কারণে, তার ফলে দেখো অতিরিক্ত চাপ, আতঙ্ক, নেতিবাচক ইম্পালসিভ লক্ষ্যহীনতা, এই সমস্ত জিনিস আমরা লক্ষ্য করতে পারছি। এবং পেশাগত ভবিষ্যতের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো এখানে লক্ষ্য করতে পারছি। তো সেদিক থেকে আমাদের কিন্তু এটাও, আমাদের এটা ভালো করে পড়ে নিতে হবে। এবার বলা হচ্ছে ডিসরাপ্টেড ফ্যামিলি, মানে বিচ্ছিন্ন পরিবার, মানে একটা পরিবারের মধ্যে সবসময় ঝগড়া, দ্বন্দ্ব, অস্থিরতা, বিবাহ বিচ্ছেদ, মা একা থাকে, বাবা একা থাকে, মদ্যপান, নির্যাতন, এই যে বিষয়টা যেটা ঘটছে, তখন তাকে বলা হয় আমাদের ডিসরাপ্টেড ফ্যামিলি। এবার এই ফ্যামিলি হওয়ার কারণে কি কি প্রভাব ঘটে, না আবেগীয় বিকাশের মধ্যে ঘটে। একটা বাচ্চার মধ্যে প্রথম থেকে ভয়, উদ্বেগ, রাগ, নিরাপত্তাহীনতা, হতাশা, এই সমস্ত জিনিসগুলো দেখা যেতে পারে। সামাজিক বিকাশে ব্যাঘাত, কারণ হঠাৎ করে মনে হবে সবসময় কোনো একটা সামাজিক ক্ষেত্রে কোনো একটা কোনো ঘটছে, তার ওই যে ছোটবেলার যে স্মৃতি, সেটা কিন্তু ভবিষ্যৎ বা অদূর ভবিষ্যৎ পর্যন্ত কিন্তু থেকে যেতে পারে। সেখান থেকে আক্রমণাত্মক আচরণ, অপ্রয়োজনীয় লজ্জা বা সংকোচ, বন্ধুদের সঙ্গে মিশতে অসুবিধা, সহপাঠীদের সঙ্গে অবিশ্বাস, দলগত কাজে অংশগ্রহণে অনীহা, এই সমস্ত জিনিস কিন্তু তৈরি হয়। যার বাড়িতে, পিতামাতার বাড়িতে দেখো অসুবিধার জায়গাগুলো হয়, ঝগড়াঝাটি বা এই সমস্ত জায়গায়, সেখানে শিশু কিন্তু ভালোভাবে নারিশম্যান হতে পারে না। তাহলে তার জন্য কি করা উচিত, আমাদের সুষ্ঠু পরিবেশ গঠন করা উচিত। ঠিক আছে? এবার দেখো কোনো একটা জায়গায় তার ফ্যামিলিতে যদি ঘটে, যদি ডিসরাপ্টেড ফ্যামিলি হয়, সে কি ভালো করে পড়াশোনার পরিবেশ পাবে? সে পাবে না। ঠিক আছে? সেখানেও কিন্তু শিক্ষাগত দিক থেকে অসুবিধা লক্ষ্য করা যাবে। মানসিক দিক থেকে সে কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়বে। আচরণগত দিক থেকে তার পরিবর্তন লক্ষ্য করা যাবে। নৈতিক বা চরিত্রের দিক থেকে, বাবা-মা এই করেছে, মূল্যবোধ শিখবে না তো। বাবা-মা যদি মূল্যবোধ যদি না শেখায়, তার মধ্যে মূল্যবোধটা কি কমে যাবে। তখন সে অসামাজিক আচরণ, মিথ্যাচার, আক্রমণাত্মক, সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা, আত্মনিয়ন্ত্রণের অভাব, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যাবে। এবার কি ভাষাগত বিকাশের প্রভাব, বিপর্যস্ত পরিবারে কথোপকথন কম হয়, শিশুদের কথা শোনার সময় নেই কারোর, বাবা মা যে যার কাজে ব্যস্ত। নেতিবাচক শব্দভাণ্ডার কম থাকে, ভাব প্রকাশ দুর্বল হয়, যোগাযোগ সমস্যা দুর্বল হয়, এবং ছেলেটা একটা নিরাপত্তাহীনতায় ভোগে, এবং সেখান থেকে তারা কিন্তু একটা মানে একটা মানে অস্বাস্থ্যকর পরিবেশের দিকে তারা কিন্তু হয়, তারা ড্রাগসের দিকে অনেকটা মানে লোলুপত হয়ে যায়। যেমন সে নিজে নিজে আমি নিরাপদ নেই, আমি কারো কাছে গুরুত্বপূর্ণ না, আমার ভালোবাসার যোগ্য নয় আমি, তার মধ্যে এরকম হয়। বা সুসাইডাল অ্যাক্ট, যেটা একদমই মানে অনুচিত, সেই সমস্ত জিনিস তাদের চিন্তা পরিচয়ের জায়গায় সে কিন্তু চলে যায়। আচরণগত সমস্যা দেখা যায়, হঠাৎ করে রাগ উঠে গেল, ক্লাসে বেয়ারা আচরণ, মারামারি, অবাধ্যতা, নিয়ম না মারা, ইম্পালসিভ সিদ্ধান্ত, এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করা যায়। ভবিষ্যৎ জীবনের সম্পর্কে ভয়, আত্মবিশ্বাসের অভাব, সিদ্ধান্ত নিতে দ্বিধা, কর্মক্ষেত্রে স্থায়িত্বের অভাব, আবেগ নিয়ন্ত্রণের সমস্যা, দাম্পত্য জীবনে আবার দ্বন্দ্ব। বুঝতে পেরেছো? যেখান থেকে শুরু হলো আবার সেই জায়গায় গিয়ে শেষ হলো। এরকম জিনিসগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। এরপরে বলেছে পুয়ার নেইবারহুড, মানে তোমার আশেপাশের পরিবেশ যদি খারাপ হয়, তার ফলে কি কি হয়। তার ফলে দেখো শারীরিক বিকাশে নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। তারপরে মানসিক বিকাশেও কিন্তু লক্ষ্য করা যায়। একই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো, কিন্তু সেটা একটু না একটু দিক থেকে পার্থক্য আছে, যেটা তোমাকে নোটের হিসাবে এখানে কিন্তু দেওয়া আছে। তোমরা এগুলো ভালো করে পড়বে, সেখানে যদি অসুবিধা হয় পরের দিন আমি সেই ডাউটটা নিয়ে নেব। এছাড়া পুয়ার হাউসিং, মানে তুমি যে জায়গাটায় বসবাস করছো,
ঠিক আছে? তার আশেপাশে পরিবেশটা কেমন? দারিদ্র আবাসন বলতে কি অস্বাস্থ্যকর, অতিরিক্ত ভিড়যুক্ত, অপর্যাপ্ত আলো বাতাস, অনিরাপদ, নোংরা, ক্ষয়প্রাপ্ত, অনুপযুক্ত থাকার জায়গা। যেখানে মৌলিক স্বাস্থ্য, নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত হয় না। এই ঝুঁকির মধ্যে থাকাটা। তাহলে সেখানে একটা মানুষ পড়াশোনা করবে কি করে? একটা শিক্ষার্থী তার মধ্যে বৃদ্ধি বিকাশ কি করে ঘটবে? ঠিক আছে? তাহলে সেখানে কি হবে না শারীরিক বিকাশ ব্যাহত করবে। কেন কি? না দারিদ্র আবাসনে কি হয় আর্দ্রতা, স্যাঁতসেঁতে পরিবেশ, অস্বাস্থ্যকর মেঝে, পোকামাকড়ের উপদ্রব, বিশুদ্ধ জল পাওয়া যাবে না, অতিরিক্ত ভিড়, সূর্যালোকের অভাব আমরা লক্ষ্য করব। এর ফলে শিশুদের মধ্যে কি দেখা যাবে? না অপুষ্টি, হাঁপানি, সর্দি কাশি, ত্বকের রোগ, দুর্বলতা, ঘন ঘন অসুখ এই সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য করব। মস্তিষ্ক এবং বৌদ্ধিকের কি কি প্রভাব পড়বে? যখন বাড়িতে নীরব পড়ার কোনো কারণ নেই, ঘুমানোর জায়গা অস্বস্তিকর, ঘন ঘন শব্দ দূষণ, মানে ট্রেন যাচ্ছে এই সময় দেখবে, এই যে যারা ট্রেনের রাস্তা দিয়ে আসা যাতায়াত করো তার আশেপাশে ঝুড়িগুলো দেখবে, ভিড়ের কারণে কি হয় মনোযোগ নষ্ট হয়, এর ফলে কি হয় মনোযোগ ধরে রাখা যায় না, স্মৃতিশক্তি দুর্বল হয়, চিন্তাশক্তি বিকাশে ব্যাহত হয়, পড়ার আগ্রহ কমে যায়, সমস্যার সমাধান করার ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। তাহলে এগুলো আমরা পড়ছি কেন বলতো? এগুলো কারণ আমরাও তো বিভিন্ন যখন স্টুডেন্টকে পড়াবো তারা তো ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আসবে, তারা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে এবং তার কি কি প্রভাব পড়তে পারে সেইটা জানাটাই হচ্ছে আমাদের মেন বিষয় এবং তাকে আমরা সেইভাবে ট্রিট করতে পারবো। ঠিক আছে? এরপর দেখো উদ্বেগ, ভয়, হীনমন্যতা, অতিরিক্ত চাপ, দুঃখের হতাশা, বিরক্তি ভাব এই সমস্ত বিষয়গুলো আসবে। শিক্ষাগত অবগতির জন্য অগ্রগতিতে সরাসরি প্রভাব পড়বে। রাতে পড়ার আলো থাকে না, শান্ত পরিবেশ নেই। এর ফলে কি হয়? বাড়ির কাজ সম্পূর্ণ করা যায় না, পরীক্ষার প্রস্তুতি অসম্পূর্ণ, পড়ায় অনিয়মিত অভ্যাস তৈরি হয়, অনিয়মিত স্কুলে যাতায়াত, ফলাফল কমে যায়। ঠিক আছে? এরকম জায়গাগুলো একাডেমিক অ্যাচিভমেন্টের পরিমাণটা কি নিচের দিকে নেমে যায়, মানে ভালো রেজাল্ট করতে পারে না। সামাজিক বিকাশে অভাব, অপরাধ প্রবণ এলাকার দিকে তারা যেতে থাকে, যেহেতু তারা গরিব, তাদের কিছু ইনকাম করার জায়গা, তারা অপরাধ জিনিসটাকে আগে বেছে নেয়। অনিরাপদ পরিবেশ, পরিবেশ থেকে বিবাদ, গোপনীয়তার অভাব, এর ফলে কি হয়? আত্মবিশ্বাস কমে যাওয়া, বাড়ির বাইরে যেতেও ভয় পাওয়া, অন্যদের সঙ্গে মিশতে সমস্যা হওয়া, দলগত দক্ষতা তৈরি না হওয়া, ঠিক আছে, আচরণগত সম্ভাবনা বৃদ্ধি, অতিরিক্ত উত্তেজনা, রাগ, আবেগীয় বিরক্তি ভাব এগুলো দেখা দিতে পারে। ঠিক আছে? ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, সারাদিন ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া, শেখার ক্ষমতা, নৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকেও সেই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। ঠিক আছে? তো এইটা যদি আমরা শেষ করি তাহলে সেদিক থেকে দেখতে গেলে আমাদের এই পার্টগুলো আমাদের সবকটাই কিন্তু কমপ্লিট হলো। ঠিক আছে? তাহলে আজকে টোটাল আমরা কি আলোচনা করলাম? আজকে আমরা অনেক বিষয় আলোচনা করলাম। গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে কি গ্রোথ, কি ডেভেলপমেন্ট কি, তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, কি স্টেজ এবং সিকোয়েন্স এবং সোশ্যাল ফ্যাক্টর গুলো কি, কি রয়েছে এবং তার প্রভাবগুলো কি, কি রয়েছে আমরা জানলাম। এর সমস্ত পিডিএফ গুলো পেতে তোমরা অবশ্যই আমাদের যারা ব্যাচে থাকছো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ রয়েছে টিচমিন্ট অ্যাপ, এই অ্যাপে গিয়ে মেটেরিয়াল সেকশনে গিয়ে এই সমস্ত মেটেরিয়ালস কিন্তু তোমরা ওখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে এবং যদি কোনো ডাউট থাকে পরবর্তী ক্লাসে তোমরা জিজ্ঞেস করে নিতে পারবে। তাহলে আজকে তোমাদের এই এতটুকু পর্যন্ত থাকলো। যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। সবাই ভালো থেকো। পরের দিন আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।